সেকেন্ড। ওকে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওকে। তো আপনারা সবাই ভালো আছেন? ওকে, আমরা তাহলে শুরু করে দেই, আমাদের পড়াশোনা শুরু করে দেই। আর হুম আজকে মানে প্রথম ধাপে আমরা প্র্যাকটিসগত দিক থেকে যদি বাদ দেই, সেগুলো বাদ দিলে আজকে প্রথম ধাপে আমাদের শতকরা এবং লাভ ক্ষতির যেই অঙ্কগুলো আছে এগুলো মোটামুটি ভাবে করে শেষ আর কি। তবে শতকরার মধ্যে কিন্তু আরো পোর্শন আছে, যেমন মিশ্রণের অঙ্ক আছে, তারপরে আরো অনেক কিছু টাইপের শতকরা আছে, সেগুলো কিন্তু ওগুলো পার্টে চলে যাবে। মিশ্রণের অঙ্ক, এলিগেশনের অঙ্ক, এগুলো কিন্তু আসলে মিশ্রণ এবং এলিগেশন আমি সেই পার্টে পড়াবো। সেটা যে মিশ্রণের মধ্যে অনেক বই আবার ওই এই শতকরার মধ্যেই দিয়ে দেওয়া আছে, তো সেগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। স্যার গত ক্লাসগুলোতে তো পাইনি। ওকে, তো আমরা তাহলে শুরু করি। আমাদের আজকে প্রথম যেই জিনিসটা সম্পর্কে আমি বলবো যে শতকরা লাভ ক্ষতির মধ্যে শতকরা এবং লাভ ক্ষতি এই দুটা মিলিতভাবে করে আমরা আরো কিছু জিনিস দেখব। ফার্স্টে যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে এরকম যে আপনাদেরকে আমি যদি বলি গত ক্লাসগুলো তো পাইনি, কোথায় পাবো? জুনায়েত, আপনি কি ফেসবুক গ্রুপে অ্যাড নাই? গ্রুপের লিংক আপনাকে দেওয়া হয়নি? গ্রুপের লিংক তো অবশ্যই পেয়েছেন, গ্রুপের লিংকে অ্যাড রিকোয়েস্ট পাঠাই দিলেই পাবেন ফেসবুক গ্রুপের লিংক। আচ্ছা ঠিক আছে, আগের ক্লাসগুলো ওখানেই আছে। এখন আপনাকে আমি যদি বলি যে এই শতকরা লাভ ক্ষতির যে বিষয়টা আছে, এইটার একটা ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে যে যখন পার্সেন্টেজের উপর পার্সেন্টেজ দেওয়া থাকে, পার্সেন্টেজের উপর পার্সেন্টেজ দেওয়া থাকে, মনে করেন পার্সেন্টেজ আছে, তার উপরে পার্সেন্টেজ দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, এখন চ্যাট বক্সটা অফ করে রাখলাম। পার্সেন্টেজের উপরে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য, মানে মাঝে মাঝে শতকরার ক্ষেত্রে কাজে লাগবে, মাঝে মাঝে লাভ ক্ষতির ক্ষেত্রে কাজে লাগবে। কিরকম? ধরেন আপনাকে বলা হলো যে একটা পণ্যের উপরে প্রথমে 10% ছাড় দেওয়া হলো, পরে 20% আবার দাম বৃদ্ধি করে দেওয়া হলো। বা একটা একটি পণ্যের দাম প্রথমে 10% কমিশন দেওয়া হলো বা 10% ছাড় দেওয়া হলো, হ্যাঁ, বা 10% ছাড় দেওয়া হলো, অথবা এটা এটা এইভাবে করে প্রথমে তো ছাড় দেয়া না দিয়ে এইভাবে বলতে পারি যে প্রথমে একটা পণ্যের দাম 20% বেশি করে লেখা হয়েছে। হ্যাঁ, 20% বেশি করে লেখা হলো। এরপর 10% কমিশন দেওয়া হলো। এটা এই টাইপের একটা অঙ্ক হতে পারে যে বলল যে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে, মানে কত পার্সেন্ট লাভ হবে আর কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, কত পার্সেন্ট লাভ হবে, এটা এরকম টাইপের অঙ্ক হতে পারে যেখানে পার্সেন্টেজের উপর পার্সেন্টেজ আছে। ঠিক আছে। সেকেন্ড আরেক টাইপের অঙ্ক হতে পারে যে মনে করেন একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বাড়ানো হয়েছে। হ্যাঁ, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বাড়ানো হয়েছে, বলছে যে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। বাহুর দৈর্ঘ্য এত গুণ বাড়ানো হলো বা এত পার্সেন্ট বাড়ানো হলো, তাহলে ক্ষেত্রফল কত গুণ হলো। বা একটা আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বাড়ানো হয়েছে, এর ক্ষেত্রফল বা আয়তন কত গুণ বৃদ্ধি পেয়েছে। বা মানে একটা বৃত্তের যদি ব্যাসার্ধ বা ব্যাস এত গুণ বৃদ্ধি করা হয়েছে, তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পেয়েছে। তো এই ধরনের অঙ্কগুলা করার জন্য সবগুলো অঙ্কের ক্ষেত্রে আমাদের একটা কমন ফর্মুলা থাকবে, যেখানে দুইটা পার্সেন্টেজ আমাকে ইউজ করতে হবে। কোনখানে দুইটা পার্সেন্টেজ আপনারা একটু খেয়াল করবেন, একটু খেয়াল না করলে হবে না, এটা ভালো করে খেয়াল করতে হবে। আচ্ছা, কি ওই দুইটা পার্সেন্টেজ যখন থাকবে,
তখন একটা পার্সেন্টেজের মান যদি এ হয় আরেকটা পার্সেন্টেজের মান যদি বি হয়, তাহলে এ আর বি পার্সেন্টেজ দুটো যোগ করে তার সাথে এ ইন্টু বি বাই 100, এটা হচ্ছে আমাদের নর্মাল ফর্মুলা। এবং এটা রিটেনে কিভাবে করব সেটাও আমি দেখাই দিব। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, যেই ফর্মুলা দিয়ে আসলে আমরা অঙ্কটা করব। আপনারা দেখেন যে যেই ফর্মুলা দিয়ে আমরা আসলে অঙ্কটা করব, যে এ প্লাস বি তারপরে হচ্ছে প্লাস এ বি বাই 100, এটা দিয়ে আমরা আসলে অঙ্কটা করব। এক সেকেন্ড আমি একটু দেখে নিই কমেন্টগুলো, সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিই। এ হয় আরেকটা পার্সেন্টেজের মান যদি, সরি, ওকে। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখন প্রথম কথা হচ্ছে, আচ্ছা জুমে যারা আছে ওদেরকে কমেন্ট করার অপশন এখন অফ করে দিয়ে রাখছি, আমি যখন কমেন্ট করতে বলবো তখন কমেন্ট করবেন বা কেউ কথা বলতে চাইলে, ঠিক আছে? তো এখন আপনাদেরকে আমি যদি বলি যে এই জিনিসগুলা মানে কি, এই জিনিসগুলা মানে আগে আমি বুঝাই, তারপর প্র্যাকটিস করব, ঠিক আছে? তো মানে হচ্ছে, আপনাকে আমি যদি বলি যে একবার 20% বেশি দাম করা হইলো, একবার একটা কিছুর দাম 20% বেশি বাড়ানো হলো, পরে আরো মনে করেন 10% বাড়ানো হয়েছে। তার মানে কি প্রথমে 20% বাড়ানো হয়েছে, পরে আবার 10% বাড়ানো হয়েছে। আপনাকে বলা হলো যে ওভারঅল কত পার্সেন্ট বাড়লো দামটা, ওভারঅল কত পার্সেন্ট বাড়লো। সেটার নিয়মটা হবে এই 20%-এর জন্য এই যে এ এর মান 20 দিব, বি এর মান 10 দিব, তারপর উপরে 20 ইন্টু 10/100 এটা দিয়ে দিব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। মানে 33, মানে এখানে তো এই 2 আর 1 গুণ করলে তো আসলে 2ই আসে, কারণ 20 আর 10 30 আর 2 হচ্ছে 32, তার মানে 32% আসলে বাড়বে। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি ক্লিয়ার? এটা কি বুঝতে পেরেছেন? যে আমি যদি বলি, আচ্ছা থামেন, আপনারা জুমে যারা আছেন এটা কমেন্ট করেন না, আমি কমেন্ট করার সুযোগ দিব। আপনারা আবার মনে করেন না যে আপনারা কমেন্ট করতে পারতেছেন না, কমেন্ট আমি বন্ধ করে রাখছি, পরে পরবর্তীতে আমি সুযোগ দিচ্ছি। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন যে প্রথমত প্রথমত 20% আর এরপরে হচ্ছে মনে করেন 10%, তাহলে 20 আর 10, কোনো কারণে বের হয়ে গেছিলাম। আচ্ছা সরি, আবার তাহলে শুরু করি এই জিনিসটা। ওকে, কোনো একটা প্রবলেম হয়েছিল আর কি। আচ্ছা বের হয়ে গেছিলাম আর কি, হ্যাঁ এই জন্য শুনতে পাচ্ছিলেন না। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখেন, তো এখন আমরা যদি এই জিনিসটা যদি বলি যে কিভাবে করে আপনারা আপনারা সবাই সবাই কি সাউন্ড টাউন্ড সব ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? একটু আমাকে কমেন্ট করে জানান। সবাই সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? সবকিছু শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? একটু সবাই জানান তো। যারা জুমে আছেন, হ্যাঁ জুমে আছেন তারাও জানাতে পারবেন, জানান। সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি, ওকে, ঠিক আছে। আমি আবার হ্যাঁ সবাই ক্লিয়ার ক্লিয়ার, ওকে।
ওকে স্যার কি হলো? হ্যাঁ আবু সালে ওকে ওকে হ্যাঁ সবাই ক্লিয়ার। ঠিক আছে। আচ্ছা অসুস্থ। ওকে ঠিক আছে এখন আবার অফ করে দিয়েছি। তো এই জিনিসটা আমরা মনে রাখবো যদি পার্সেন্টেজের উপর পার্সেন্টেজ দেওয়া থাকে। যেমন আয়তের কথা বলতেছিলাম যে এই আয়তের যদি মনে করেন দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল, দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে আর ধরেন প্রস্থ 5% হ্রাস পেয়েছে, 5% হ্রাস পেয়েছে। তাহলে একটা বৃদ্ধি পেয়েছে একটা হ্রাস পেয়েছে এরকমও থাকতে পারে, বা দুইটাই বৃদ্ধি পেয়েছে দেওয়া থাকতে পারে, বা দুইটাই হ্রাস পেয়েছে দেওয়া থাকতে পারে। তো কিভাবে করে আপনি ওভারঅল ক্ষেত্রফলটা আপনি কিভাবে হিসাব করবেন যে ক্ষেত্রফল বৃদ্ধি পেল নাকি হ্রাস পেল? ক্ষেত্রফলের কথা যদি আমি বলি, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? এটা আমরা কিভাবে করে মেজার করব? হ্যাঁ, ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেল বা কতটুকু হ্রাস পেল এটা আমরা কিভাবে মেজার করব? তো আচ্ছা এটার সিস্টেমটা হচ্ছে, এটার যে সিস্টেমটা সেটা হবে, আচ্ছা ইয়া ভাই ওই যে আপনারা যারা ভিডিওটা অন করে দিয়ে রাখছেন সাইটে জুমে আপনারা অফ করে দেন, আমরা পরবর্তীতে ভিডিও অন করতে বলবো, এখন অফ করে দেন। হ্যাঁ তাহলে রাইট সাইডে একটু দেখতে সমস্যা হচ্ছে যারা ভিডিওটা অন করে দিয়ে রাখছেন। ওকে, তাহলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি বা হ্রাস পেয়েছে, তাহলে আপনি কি করবেন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, যে দৈর্ঘ্য কি 10% বৃদ্ধি পাইছে না, আমাদের যে ফর্মুলাটা আমি বললাম a প্লাস বি প্লাস এ বি বাই 100, এটা বললাম না, a প্লাস বি বাই এ বি বাই 100, এ মানে হচ্ছে 10 গুণ বৃদ্ধি পেয়েছে 10%, বি মানে 10% 5% হ্রাস পেয়েছে, তার মানে বি এর মান কিন্তু -5, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এ মানে 10 কিন্তু বি এর মান হচ্ছে -5 কারণ হ্রাস পেয়েছে, তাই হ্রাস পেলে মাইনাস দিতে হবে, -5। আবার এ এর মান 10 আর বি এর মান হচ্ছে -5, ঠিক আছে, বাই হচ্ছে 100, এটা বসাতে হবে। তার মানে এই দুইটা যদি মাইনাস করেন তাহলে 10 থেকে 5 গেলে 5, আর এখানে আসতেছে 5 আর 10 গুণ করলে হচ্ছে 50, মানে 50/100 আসে আর কি, আর প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস আসে, তাই এখানে মাইনাস আসতেছে। তার মানে একটা শূন্য যদি কেটে দেই তাহলে 5/10, অ্যাকচুয়ালি 5/10 মানে হাফ, মানে 4.5% আসলে আপনার এখানে ওভারঅল ক্ষেত্রফলের যদি বিষয়টা আসে, ওভারঅল ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 4.5%। এটা কি বুঝতে পেরেছি? মানে কিভাবে করে করতে হবে এটা কি আমরা বুঝতে পারতেছি? আচ্ছা, আবার আরো আমি এক্সাম্পল দিব। তো এক্সাম্পলটা দেওয়ার আগে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই। আমি এক্সাম্পল দেওয়ার আগে আপনাদেরকে কয়েকটা কোয়েশ্চেন আমরা একটু দেখি সলভ করি, করতে পারি কিনা। ধরেন শতকরার মধ্যে, হুম? আচ্ছা, ঠিক আছে। এই জায়গা থেকে শুরু করি। মনে করেন আপনাকে আমি বললাম, সবাই খেয়াল করেন, সবাই খেয়াল করেন যে আপনাদেরকে আমি বলতেছি যে আচ্ছা, এদের কমেন্টগুলো আপনাদের কমেন্টগুলো অন করে দিয়ে রাখতেছি এখন। হ্যাঁ, আমি যখন কোয়েশ্চেন করব তখন অ্যান্সার দিবেন। যারা জুমে আছেন তারাও। ঠিক আছে? দেখেন, একটা একটা এখানে কোয়েশ্চেন আছে যে ১ম যে কোয়েশ্চেনটা ২৫% দাম কমার পর ২০% দাম বাড়ালে মোটের উপর শতকরা দামের কত পরিবর্তন হবে? পরীক্ষায় আসছে, ইউসি ব্যাংকে পরীক্ষায় আসছে। কিভাবে করে? হ্যাঁ, কিভাবে করে করব? তো ২৫% দাম কমার পর ২০% দাম বাড়ালে, তার মানে দাম কমছে কত পার্সেন্ট? ২৫%। দাম বাড়ছে কত পার্সেন্ট? ২০%। আমরা যদি এই টাইপের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে চাই, তাহলে ২৫% এর আগে মাইনাস বসবে। বসবে না? কারণ আমাদের ফর্মুলা কি? একটার উপর আরেকটা পার্সেন্টেজ হইলে a প্লাস b বাই ab বাই 100, এটা কিন্তু আমাদের ফর্মুলা। a এর মান হচ্ছে 25 কিন্তু -25 কারণ দাম কমেছে। আর 20% দাম বেড়েছে মানে +20, ঠিক আছে? আর প্লাস হচ্ছে এবি বাই 100, এ মানে হচ্ছে আপনার -25 আর বি মানে হচ্ছে +20, তাহলে মাইনাসে প্লাসে তো মাইনাস হবে, তাই এখানে একবারে আমি মাইনাস দিতে পারি, আপনাদের বোঝানোর সুবিধার্থে একবারে আমি মাইনাস দিলাম না। আমি যদি একবারে মাইনাস না দেই তাহলে -25 ইন্টু 20 ডিভিশন হচ্ছে 100, ঠিক আছে? কাটাকাটি যদি করি, এটাকে এটা দিয়ে কাটলাম, তারপরে ২ দিয়ে কাটলে আপনার আসতেছে এখানে ৫, ৫ ৫ এ হচ্ছে ২৫। তার মানে দেখেন এইখানে -২৫ আর +২০ মিলে তো এখানে -৫ ছিল। আর এখানেও কিন্তু আরেকটা -৫ আসছে। তার মানে কত মোটের উপরে শতকরা কত পরিবর্তন হচ্ছে বলেন তো? এখানে দেখেন তো মোটের উপর শতকরা কত পরিবর্তন হচ্ছে? দেখেন। সবাই কি বুঝতে পারতেছেন?
আচ্ছা, রেকর্ডিং কি অফ হয়েছে? না, রেকর্ডিং হচ্ছে। তাহলে এইটা মোটের উপরে হচ্ছে 10 -10, তার মানে 10 কমতেছে। মানে আমাদের 25% দাম কমার পর 25% দাম কমার পর যদি 20% দাম বাড়ানো হয়, তাহলে মোটের উপরে আমাদের দাম কমতেছে হচ্ছে 10%। এটা কি বুঝেছি? এটা কি বুঝতে পেরেছি সবাই? মানে a প্লাস b বাই ab বাই 100 সবাই কি বুঝতে পেরেছি? আবার একটু বলতে বলছে। আচ্ছা ঠিক আছে, আবার একটু বলি। যারা আবার একটু বলতে বলছেন আমি বলতেছি যে a প্লাস b বাই a প্লাস b ইন্টু ab বাই 100। এর মান মানে 25% কমেছে, তাহলে এর মান -25 কমেছে, যেহেতু কমলে মাইনাস আর বাড়লে হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে 20 প্লাস এবি বাই 100, এ মানে -25 আর বি মানে হচ্ছে +20 বাই 100। এটা এখন কাটাকাটি করবেন, -25 আর +20 মিলে কিন্তু -5। ঠিক আছে, ঠিক আছে। তার মানে এখন আর -25 আর 20 আপনি যদি এটা যদি গুণ করেন তাহলে মাইনাসে এখানে কত থাকে? এই আমরা দেখতে পাচ্ছি 5, 5 5 এ হচ্ছে 25। তার মানে এটা -5। তার মানে হচ্ছে -10। তার মানে -10 কথাটার অর্থ কি? -10 কথাটার অর্থ কি? যে শতকরা কত পরিবর্তন হবে? 10% পরিবর্তন হবে। এখানেও তো মাইনাস নাই। এটাকে আমরা কমাটাকে মাইনাস ধরতেছি। কত পার্সেন্ট পরিবর্তন হবে মানে কি? হ্যাঁ, মানে কত পার্সেন্ট পরিবর্তন হবে মানে কি? 10% কমবে। সেটাকেই আমরা মাইনাস, অ্যান্সারে মাইনাস আসা মানে কমেছে। আর অ্যান্সারে যদি প্লাস আসতো তাহলে বুঝবো যে বেড়েছে। আর কিছু না। অ্যান্সারে তো আর মাইনাস থাকবে না। এইটুক কমন সেন্স খাটাইতে পারতেছেন না যে এখানে যে আমরা মাইনাস ধরছি, এটা কি মাইনাস ছিল এখানে? এটা তো কমন সেন্সের বিষয়। এটা তো মাইনাস ছিল না। আমরা এটাকে মাইনাস ধরছি কেন? কমেছে তাই মাইনাস ধরছি। কমলে মাইনাস, বাড়লে প্লাস। বুঝেন নাই? অ্যান্সারে কি মাইনাস থাকবে নাকি? অ্যান্সারে এটা বুঝাইছে যে এটা কমেছে। মাইনাস মানটা দিয়ে বুঝতে হবে এটা কমেছে। আর কিছু না। বুঝি নাই এখনো? বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। ওকে। এই সূত্রটা আবার আর বুঝায়, এই পরের বার বুঝেন। পরের অঙ্কতেও একই সূত্র। পরের অঙ্কতেও একই সূত্র। আচ্ছা, পরের অঙ্কের মধ্যেও একই সূত্রই আছে। সেই সূত্রটা কি? ওই একই সূত্র দিয়ে অঙ্ক করব যে একটা আয়তাকার 10% বৃদ্ধি পেয়েছে আর 20% বৃদ্ধি পেয়েছে, 10% হ্রাস পেয়েছে। তাহলে ভাইয়া a প্লাস b প্লাস ab বাই 100 না? a প্লাস b প্লাস ab বাই 100, তাহলে বলেন 20% বৃদ্ধি পেয়েছে তার মানে +20, 10% হ্রাস পেয়েছে মানে -10, তার মানে এখানে আসতেছে -10। ঠিক আছে, প্লাস ab বাই 100 তার মানে 20 ইন্টু 10 মানে 20 ইন্টু -10 বাই হচ্ছে 100। এটা করে দিলেই হয়ে যাবে। এই 0 0 কাটা, 0 0 কাটা, তার মানে 20 থেকে 10 বিয়োগ, 20 থেকে 10 বিয়োগ করলে 10 আসে, 10 থেকে আবার 2 বিয়োগ মানে হচ্ছে 8%। তার মানে অ্যান্সার হবে 8%। ক্লিয়ার? এটা হচ্ছে 8% বৃদ্ধি, যেহেতু প্লাস মান আসছে তার মানে 8% বৃদ্ধি পেয়েছে। প্লাস মান আসা মানে 8% বৃদ্ধি পাওয়া। সবাই কি বুঝেছি? রিটেনে আসলে কিভাবে করব সেটা দেখাই দিব। ভাইয়া আগে এমসিকিউটা বুঝেছি কিনা সেটা বলেন। রিটেনে আসলে কিভাবে করব সেটা দেখাই দিব। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এগুলো অঙ্ক আসে আর স্টুডেন্টরা পুরাই মাথা খারাপ করে ফেলে। ঠিক আছে? পুরাই মাথা খারাপ করে ফেলে। যে কত বড় বড় করে করে। মানুষজন যেটা শর্টকাটও করায় সেইটাও এই ২ টা গুণ, ১০০ এর উপর স্কয়ার, কত বড় বড় শর্টকাট করে করায় এই ক্ষেত্রফলের অঙ্কগুলাই। আমি তো যেই নিয়মে আপনাদেরকে করাচ্ছি সেটা মানে এটা হচ্ছে বেস্ট নিয়ম। মানে এর চেয়ে এত তাড়াতাড়ি আর কোনো নিয়ম হইতে পারে না যে এত তাড়াতাড়ি অ্যান্সার বের হবে। আপনার যদি এটারও শর্টকাট দেখে দেখেন তাহলে এই যে এই বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রে রেগুলার শর্টকাটে নরমালি যেভাবে করে করায় মানুষজন, এটা ওই স্কয়ার টেস্কয়ার করেই করায় আলটিমেটলি। এগুলো অনেক বড় হয়ে যায় ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে। তো দেখেন, একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 40% বাড়ছে। এখন দেখেন এই টাইপের অঙ্কের ক্ষেত্রেও আপনার মাথায় থাকতে হবে। একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 40% বাড়ছে মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্যই 40% করে বাড়ানো হয়েছে। মানে আমাদের মনে রাখতে হবে যদি ক্ষেত্রফল বের করতে হয়, হ্যাঁ, যদি ক্ষেত্রফল বের করতে হয় যে তাহলে ক্ষেত্রফল বের করতে হলে
আমাদেরকে চিন্তা করতে হবে যে এইখানে আমাদের তো অপশন আছে দুইটা, যে দুইটা যে অপশন আছে দুইটাই বাড়ছে কিনা। এখানে প্রতি বাহুর দৈর্ঘ্য 10% যে বাড়ছে, দৈর্ঘ্য আর প্রস্থ কি দুইটাই বাড়ছে না? এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, প্রতি বাহুর দৈর্ঘ্য 40% বাড়ানো মানে কি? দুইটা বাহুর দৈর্ঘ্যই বাড়ছে না? মানে দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমি বলি, যদি একটা বর্গক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ বলি, তাহলে কি দুইটাই বাড়ছে না? আপনারা কি বুঝতে পেরেছেন? দুইটাই তো বেড়েছে, 40% করে বেড়েছে। তাহলে 40% করে যদি বাড়ে, একটা 40% বেড়েছে, দ্বিতীয়টাও 40% বেড়েছে। 40% প্লাস 40%, তাই না? 40% প্লাস 40%, মানে একটা বেড়েছে 40%, দ্বিতীয়টাও বেড়েছে 40%। তাহলে 40 প্লাস 40 দিলাম, প্লাস 40 ইন্টু 40 বাই হচ্ছে 100। এখানে যেহেতু দুইটাই বেড়েছে, তাই কিন্তু আমাদের সবগুলোই প্লাস হয়েছে। তাই 80 প্লাস হচ্ছে 16, মানে 96% বেড়েছে। তার মানে অ্যান্সার হবে 96%। ক্লিয়ার কি ক্লিয়ার না? আমরা কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, মানে বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য বেড়েছে, মানে দৈর্ঘ্যও বেড়েছে, প্রস্থও বেড়েছে। দৈর্ঘ্যও বেড়েছে 40%, প্রস্থও বেড়েছে। প্রতিটা বাহু মানে কি? অ্যাকচুয়ালি দৈর্ঘ্য আর প্রস্থ নিয়ে আমি চিন্তা করব। মানে বর্গক্ষেত্রের তো আর প্রস্থ বলে না। প্রতি বাহুর দৈর্ঘ্য বাড়া মানে দৈর্ঘ্যও বাড়া, প্রস্থও বাড়া। ঠিক আছে? মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্যই বাড়ানো হয়েছে। যদি খালি বলতো যে একটি বাহুর দৈর্ঘ্য বাড়ানো হয়েছে, তাহলে কিন্তু আরেকটা বাহু যদি 0 হইতো, তাহলে কিন্তু 0 দিতাম। মজার ব্যাপার, আপনাদেরকে একটা মজার কথা বলি যে, আচ্ছা এইটা এই অঙ্কগুলো আগে করে ফেলি, কয়েকটা অঙ্ক করি, তারপরে আবার আমি মানে পরের ইয়াতে গেলে কথাটা বলছি। দেখেন, দেখেন এই অঙ্কটা দেখেন। এরপরে আমরা যদি এই অঙ্কে চলে যাই, তাহলে এখানে আছে একটা দৈর্ঘ্য 30% বাড়ানো হয়েছে এবং প্রস্থ 20% বাড়ানো হয়েছে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যে 30% বাড়ানো হলো, তাহলে কত পার্সেন্ট ক্ষেত্রফল বাড়লো? তাহলে কি হবে? দুইটাই তো বাড়ানো হয়েছে। তাহলে 30 প্লাস কি হবে? 20 প্লাস 30 ইন্টু 20 বাই 100। মুহূর্তের মধ্যে অঙ্ক শেষ কিনা বলেন? প্রশ্ন দেওয়ার সাথে সাথে অঙ্ক শেষ হবে। এত তাড়াতাড়ি জীবনে অঙ্ক এগুলা পারছেন? 56%। বুঝছেন কি বুঝেন নাই? সবাই কি বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা, ঠিক আছে, সবাই ক্লিয়ার। এখন মজার ব্যাপারটা হচ্ছে যে, আপনাকে যদি আমি কিন্তু বলতেছি যে মানে এখানে খেয়াল রাখতে হবে আমাদের যে বাহুর দৈর্ঘ্য যে দেয়া আছে, যেই কথাটা আমি যে বললাম, এটা এখান থেকে মিশাই দেই। মিশাই দিয়ে আগে আমি বলি, যদি আপনাদেরকে আমি বলতেছি যে ধরেন একটা আয়তক্ষেত্রের, আমি বললাম যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? এই যে এইবারকার 41তম বিসিএস এ এই টাইপের একটা এই টাইপের কোশ্চেন আসছে। এখানে 5% মনে হয় দেয়া ছিল, বা এখানে 5%ই মনে হয় দেয়া ছিল। 5% মনে করেন দেয়া ছিল। তো এই ধরনের অঙ্ক করতে যেয়ে কিন্তু ছেলেপেলেরা অনেক ঝামেলায় পড়ছে। 5 বা 10% দেওয়া ছিল। হ্যাঁ? সমস্যা নাই। যত পার্সেন্টই দেয়া থাক। ঠিক আছে? তো এই অঙ্কটাতে আপনারা আমাকে বলেন যে দৈর্ঘ্য বাড়ছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বাড়ছে, প্রস্থ কি বাড়ছে? আমাকে জানান আগে। যে দৈর্ঘ্য বাড়ছে, প্রস্থ কি বাড়ছে? দৈর্ঘ্য বাড়ছে, এখানে কি প্রস্থ বাড়ছে? প্রস্থ বাড়ানো হয় নাই। শুধু দৈর্ঘ্যের কথা বলছে 5%। মনে করেন এটা 5%। ঠিক আছে? এটা 5%। 5%ই হোক, 10%ই হোক, কোনো সমস্যা নেই। 5% বৃদ্ধি পেয়েছে। তো দৈর্ঘ্য বাড়ছে খালি। তাহলে আমাদের যে ফর্মুলাটা ছিল সেটা কি? a প্লাস b প্লাস ab বাই 100 না? ab বাই 100 এটা ছিল। তাহলে দৈর্ঘ্য আমার 5% বাড়ছে, কিন্তু প্রস্থ বাড়ে নাই। তার মানে b এর মান কিন্তু 0। তার মানে এখানেও a এর মান 5 হইলো, b এর মান 0। তার মানে আল্টিমেটলি আপনার মান কত আসবে? 5%ই বৃদ্ধি পাবে। 5% ছিল, অ্যান্সার 5%ই হতো। আপনারা বুঝছেন কি বুঝেন নাই? প্রস্থ যেহেতু বাড়ে নাই, তার মানে দৈর্ঘ্য 5% বাড়লে ক্ষেত্রফলও 5% বাড়ছে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? কারণ প্রস্থ তো 0, বাড়ে নাই। আপনার যদি প্রস্থ যদি 5% বাড়তো বা 10% বাড়তো, সেটা আমি দিতাম। যদি কমতো তাও দিতাম।
বুঝছেন কি বুঝেন নাই? এটাই ছিল, মানে এটা বিসিএস এ আসছিল এবারকার। এবারকার ৪১তম বিসিএস এ আসছে কোশ্চেনটা। আচ্ছা, এখন এইটা এই টাইপের অঙ্ক যদি রিটেনে আসে তাহলে অ্যাকচুয়ালি কিভাবে করবেন? রিটেনে আসলে এটাও বলে দেই। এটা খুবই সহজ। রিটেনে আসলেও যে অঙ্কগুলা কঠিন কিছুই না। আমি যদি বলি যে অ্যা একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% ও প্রস্থ 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? ক্ষেত্রফল আ কত পার্সেন্ট বৃদ্ধি পাবে বা শতকরা কত বৃদ্ধি পাবে? তা এটা যদি আপনাকে আমি বলি যে আপনি রিটেনে করবেন, তাহলে রিটেনে আপনারা কিভাবে করবেন? রিটেনে করবেন যে এটা অনেক প্রসেসে করা যায়। তার মধ্যে একটা প্রসেস হচ্ছে যে ধরি আপনি হ্যাঁ, উত্তর তো ৩২% হবে। আপনাদের তো শর্টকাটে বুঝেই গেছেন যে ২০ আর ১০ মিলে ৩০ আর গুণ করে দিলে ২০ ইন্টু ১০/১০০ করলে ২ আসবে। আল্টিমেটলি ৩২% অ্যান্সার হবে। কিন্তু রিটেনে আসলে আপনারা কিভাবে করবেন? রিটেনে আসলে যেভাবে করবেন সেটা হচ্ছে যে ধরি বর্গক্ষেত্র এই আয়তক্ষেত্রের যে বাহুগুলা যে আছে আপনি ধরে নিতে পারেন। আয়তক্ষেত্রের আ বাহু, আয়তক্ষেত্রের বাহুদ্বয় আচ্ছা, বাহুদ্বয় বললে তো হবে না। দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু বলছে। তার মানে আ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার, মানে এটা হচ্ছে নরমাল নিয়ম, হ্যাঁ? এটা আরেক নিয়মেও করা যায়। আর প্রস্থ হচ্ছে y মিটার। দৈর্ঘ্য x মিটার আর প্রস্থ হচ্ছে y মিটার। এইভাবে করে করা যায়। তাহলে x মিটার যদি আমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পায়, তার মানে 20% বৃদ্ধি পেয়ে আপনার দৈর্ঘ্য কত হচ্ছে? বৃদ্ধি পেলে দৈর্ঘ্য হচ্ছে যে x এর সাথে x এর 20% যোগ হচ্ছে। x প্লাস x এর 20%। তার মানে x প্লাস 20x/100 কাটাকাটি করলে 1/5 আসে। 1/5, ঠিক আছে? 1/5 মানে আল্টিমেটলি ৫, এখানে ৫ আর আ ৫x প্লাস x মিলে হচ্ছে 6x, তাই না? 6x/5 আসতেছে 20% বৃদ্ধি পেলে। আবার 10% বৃদ্ধি পেলে প্রস্থ 10% বৃদ্ধি পেলে প্রস্থ হচ্ছে y প্লাস y এর 10%, y প্লাস y এর 10% এভাবে করে করতে হবে। জাস্ট y প্লাস y/10 মানে 11y বাই হচ্ছে 10, 11y/10। তো এই দেখেন এইটা হইছে x, এইটা হচ্ছে y, এই ২ টা হচ্ছে বৃদ্ধি পেয়ে আসছে। আপনাকে এই ২ টাকে গুণ করে দিতে হবে যে নতুন ক্ষেত্রফল। নতুন যে ক্ষেত্রফল, নতুন ক্ষেত্রফল হচ্ছে আপনার আ 6x/5 ইন্টু 11y বাই হচ্ছে 10, ঠিক আছে? তো এই ২ টা হচ্ছে নতুন ক্ষেত্রফল। আল্টিমেটলি আপনার কত আসতেছে? আ আপনার আসতেছে হচ্ছে আরো কাটাকাটি যায় যদিও। এটা ২, এটা হচ্ছে ৩, এটা হচ্ছে ৫। তার মানে কাটাকাটি করলে আসে ৩৩, ৩ ১১ ৩৩ আর ৫ ৫ হচ্ছে ২৫। তার মানে 25xy এতটুকু আসছে। এটা হচ্ছে নতুন ক্ষেত্রফল। আর আগের ক্ষেত্রফল কত ছিল? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আগের ক্ষেত্রফল ছিল xy, যে পূর্বের ক্ষেত্রফল। পূর্বের ক্ষেত্রফল ছিল ক্ষেত্রফল ইজ ইকুয়াল হচ্ছে xy। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে xy থেকে এইটা থেকে যদি আমি xy বিয়োগ করি তাহলে আমার কত গুণ বৃদ্ধি পাইলো সেটা পাওয়া যাবে। যে 33xy/25 মাইনাস xy করে দিলে, হ্যাঁ? আচ্ছা, এটা 6x কেমনে আসলো? এটা এই যে কাটাকাটি করলে এটা ১ আসে, নিচে ৫ আসে না? ৫ হচ্ছে লসাগু। ৫ আর x গুণ করলে ৫x প্লাস x মিলে 6x আসলো। আচ্ছা। তাহলে এখানে আসতেছে ২৫ আর এখানে ৩৩ থেকে ২৫y বাদ দিলে ৩৩xy থেকে ২৫xy বাদ দিলে যেটা আসে সেখান থেকে আপনার ৮xy বাই হচ্ছে ২৫।
এইটাই বলতে হবে যে এক্স ওয়াই এ বৃদ্ধি পেয়েছে 8x বাই হচ্ছে 25, একে কত 100-তে কত, জাস্ট এইভাবে আপনি এভাবে যদি করেন তাহলে উপরে যাবে 25, নিচে আসবে 8 ইনটু যদি 100 দেওয়া যায়, এখানে যদি 100 দেওয়া যায় এততে বৃদ্ধি পেয়েছে, তাই না? এটাকে এইভাবে করে আপনি যদি করেন তাহলে আপনার এখানে কত আসছে, এক্স ওয়াই এ বৃদ্ধি পেয়েছে হচ্ছে 8xy/25, একে বৃদ্ধি পেয়েছে 25 বাই হচ্ছে আপনার এত এক্স ওয়াই, 8xy তো কাটা যাচ্ছে, ইন্টু হচ্ছে 100 করে দিলে লিখা হিজিবিজি হয়ে গেছে না? আচ্ছা সমস্যা নাই, আমি আবার তো ক্লিয়ার করেই দিব, এটা নিয়ে প্রবলেম নাই, এটা এটা ইয়ে করার কিছু নাই। আচ্ছা দেখেন আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, এটা এটা আসলে হিজিবিজি হয়ে গেছে জিনিসটা। এই অঙ্কটা এটা হচ্ছে নরমাল নিয়ম, আমি একটু ভালো করে শুনেন। এই অঙ্কটা কি, এই অঙ্কটা এইভাবে করা হচ্ছে নরমাল নিয়ম, কিন্তু আপনারা রিটেনে আসলে এই যে নরমাল নিয়মটা যে বললাম, এই নরমাল নিয়মে কিন্তু রিটেনে আপনারা করবেন না। আপনারা যেটা করবেন, আপনারা যেহেতু চাকরির পরীক্ষা দিচ্ছেন, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাকেই আপনি 100 ধরে নেবেন। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কত ধরে নেবেন বলেন তো? দৈর্ঘ্য ও প্রস্থ, প্রস্থ কত ধরে নেবেন? 100 মিটার ধরে নেবেন। এইটা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড সিস্টেম, যে দৈর্ঘ্য আর প্রস্থ সমান ধরে নিয়ে আমি কাজটা করব আয়তক্ষেত্র। যদিও দৈর্ঘ্য আর প্রস্থ সমান হইলে তো মানে এটা একটা বর্গক্ষেত্র হয়ে যায়। বর্গক্ষেত্রও এক ধরনের আয়তক্ষেত্র, স্পেশাল ধরনের আয়তক্ষেত্র, কারণ বর্গক্ষেত্র যেমন আয়তক্ষেত্র একটা সামান্তরিক, এটা তো আমরা জানি এই সব জিনিসগুলা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যদি আমি ক্ষেত্রফল বলি, যে ক্ষেত্রফল বলি, তাহলে কিন্তু 100-র উপরে 100 গুণন 100 এটা আসবে। এটা করলে তাড়াতাড়ি হবে আর কি, এটা এইভাবে করে। আবার যদি আমি 20% বৃদ্ধি, 20% বৃদ্ধিতে 20% বৃদ্ধিতে যদি আমার নতুন দৈর্ঘ্যের কথা বলি তাহলে হয়ে যাবে 120। আবার 10% বৃদ্ধিতে আমি যদি প্রস্থের কথা বলি, প্রস্থ কিন্তু হয়ে যাবে 110, ঠিক আছে? তাহলে এই যে নতুন যে ক্ষেত্রফলটা আসবে, নতুন ক্ষেত্রফল কত আসবে, যে 120 ইন্টু হচ্ছে 110 এভাবে। তাহলে 12 আর 11 গুণ করলে 132 দিয়ে দুইটা শূন্য। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু? ক্ষেত্রফল বৃদ্ধি পেল কতটুকু? ক্ষেত্রফল বৃদ্ধি 1 3 2 0 0 মাইনাস 1 1 2 3 4টা শূন্য, ঠিক আছে? তার মানে 1 দিয়ে 1 2 3 4টা শূন্য যদি বিয়োগ দিয়ে দেই এখান থেকে, বিয়োগ দিলে আমাদের আসতেছে 0 2, তারপরে হচ্ছে না 0 0 3 2 3200। তাহলে 3200 বৃদ্ধি পেয়েছে। 3200 যে বৃদ্ধি পেল, কততে বৃদ্ধি পেয়েছে 3200? অ্যান্সার হচ্ছে 10,000-এ, একের পরে 4টা শূন্য। হ্যাঁ, এত এত বর্গমিটারে বৃদ্ধি পেয়েছে, এত বর্গমিটারে বৃদ্ধি পেয়েছে 3200 মিটার, বর্গমিটার। অতএব একে কত, 100-তে কত? কিভাবে হবে, যে 3200 ইন্টু 100 ভাগ 1 2 3 4টা শূন্য, দুইটা শূন্য কাটা, দুইটা শূন্য কাটা, দুইটা শূন্য কাটা, দুইটা শূন্য কাটা, অ্যান্সার হবে 32%। কথা কি বোঝা গেছে? এটা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড নিয়ম আর কি। আপনি এক্স ওয়াই দিয়ে করলে যতটা না মানে বড় হবে, তার চেয়ে এটা করলে তাড়াতাড়ি হবে আর কি। এটা করলে তাড়াতাড়ি হবে, যে দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাকে সমান ধরে আপনি অঙ্কটা করবেন, দৈর্ঘ্য আর প্রস্থ ধরে। বুঝতে পেরেছেন সবাই? সবাইকে এটা ক্লিয়ার, এটা জিনিসটা মানে এটা কিন্তু এমসিকিউ তে আসলে কেমনে করবে? এমসিকিউ এ আসলে তো কাহিনীই নাই। 20 যোগ 10 যোগ 20 ইন্টু 10 বাই হচ্ছে 100 করে দিব, শেষ অঙ্ক। হ্যাঁ, শেষ অঙ্ক, যে আলটিমেটলি 32% আসবে। ক্লিয়ার? সবসময় আদি ক্ষেত্রফলের মধ্যে বৃদ্ধি পেয়েছে এটা। হ্যাঁ, যে এই যে 10,000-এর মধ্যে বৃদ্ধি পেয়েছে এই 3200, একে কত, 100-তে কত। তার মানে 100 দিয়ে গুণ হবে, 10,000 দিয়ে ভাগ হবে, কাটাকাটি করলে 32 চলে আসবে, 32% চলে আসবে আপনার। ওকে, সবাই ক্লিয়ার? হ্যাঁ, সবাই ক্লিয়ার, থ্যাংক ইউ। মানে এটা হচ্ছে নরমাল নিয়ম, তো এই নিয়মেই আপনার সবগুলো অঙ্ক করতে হবে। কিরকম অঙ্ক? যেমন আপনার যদি বর্গক্ষেত্রেরটা আসে, মানে আপনার যদি রিটেনে বর্গক্ষেত্রেরটা আসে, এটা দেখাই দিই, তারপর আবার আমরা শর্টকাটে যাবো, এর পরে থেকে আবার শর্টকাটে যাবো। আর যদি বর্গক্ষেত্রেরটা আসে, বর্গক্ষেত্রেরটা আসলে ধরেন আমরা আমরা যে বললাম এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহু
প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? বৃদ্ধি পেলে আগে আপনারা শর্টকাটে অ্যান্সারটা দেন। ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? আপনারা একটু শর্টকাটে অ্যান্সার দেন। আমি যেটা করাইছি এটা শর্টকাট দিয়ে কিভাবে করে কত তাড়াতাড়ি অ্যান্সার হবে বলেন আগে। শর্টকাট দিয়ে অ্যান্সারটা কি আসবে সেটা বলেন। এটা একটু বলেন যে এটার শর্টকাটে অ্যান্সারটা কত আসবে? মানে 20% যোগ 20% প্লাস 20 ইন্টু 20 বাই কত 100 আসবে। কারণ আমি বলছি প্রতিটা বাহু মানে দৈর্ঘ্য বাড়ছে 20, প্রস্থও বাড়ছে 20। তার মানে এখানে কিন্তু প্রতিটা বাহু মানে কি দৈর্ঘ্য বাড়ছে প্রস্থও বাড়ছে। তার মানে আলটিমেটলি 20 20 40 আর 2 দুগুণী 4 মানে 44% হবে। 44% বৃদ্ধি পাবে। ক্লিয়ার? ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু যোগ করে দেই যে এটা যদি 20 দৈর্ঘ্য যদি 20% হ্রাস পেত, প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি 20% হ্রাস পেত। হ্যাঁ, সবাই পারছেন। ভেরি গুড, সবাই পারছেন। 20% বৃদ্ধি না দিয়ে যদি 20% হ্রাস দিতাম, তাহলে অ্যান্সারটা কত আসতো? একটু আমাকে বলেন তো। 20% যদি হ্রাস দিতাম, তাহলে অ্যান্সারটা কত আসতো? দেখি তো। সবাই করেন তো। 20% বৃদ্ধির জায়গায় যদি 20% হ্রাস দিতাম, তাহলে কত আসতো? প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20% করে হ্রাস পাইছে। তাহলে কত অ্যান্সার আসতো? কত পার্সেন্ট কমবে? না, 4% না, ভুল। 4% ভুল। ভুল অ্যান্সার 4% করেন। আপনাদেরকে তো সূত্র দিয়ে দিছি ভাইয়া। আগে সূত্রটা এই যে a প্লাস বি প্লাস এবি বাই 100 নিজেরা এইটুক অ্যাপ্লাই করতে না পাইরা এমনি এমনি অ্যান্সার দিতেছেন। হায় রে, এমনি এমনি অ্যান্সার দেয়। মানে এই জিনিসটা খুবই খারাপ অঙ্কে। আমি বললাম যে a প্লাস বি প্লাস এবি বাই 100 এই যে একটা যে সূত্র দিছি এটা একটু কইরা তো অ্যান্সার দিতে হবে নাকি? এমনি এমনি অ্যান্সার দিচ্ছেন কেন? এই তো ভাই, মনোজিৎ চক্রবর্তী, তারপরে নীরব ভাই, তারপরে শেখ ফয়জুল্লাহ, তারপরে বুশরা, হিমেল ভাই হয় নাই, ইব্রাহিম খান, হ্যাঁ, তারপরে উপরে আর কেউ দিছিল ঠিক দেখি তো। না, অভির ইয়ের মধ্যে এটা ভুল আসছে। হ্যাঁ, টুম্পা, ওকে, মুজিব হয় নাই ভাই, আশিক বিন মুজিব হয় নাই। ওকে, ঠিক আছে। আপনাদের কেন হইল না আমি বুঝতে পারছি যে আপনারা যোগ বিয়োগে খুব কাঁচা আর কি। যে এ প্লাস বি প্লাস এবি বাই 100 চিন্তা করেন। এবি এর মান হচ্ছে -20, কারণ কমছে, কমলে মাইনাস আর বাড়লে প্লাস। বি এর মানও -20, তাহলে -20 ইন্টু প্লাস হচ্ছে -20 প্লাস -20 ইন্টু -20 বাই 100। মানে আপনাদের যোগ বিয়োগ গুণ ভাগে কিন্তু এত কাঁচা হওয়া যাবে না। তাহলে দেখেন -20 মিলে কিন্তু -40 এখানে আছে, ঠিক আছে। আর এইখানে দেখেন, এখানে একটা মাইনাস আছে আর মাইনাস আছে, মাইনাস মাইনাস গুণ করলে কি হয় আমাকে বলেন? মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়? মাইনাস মাইনাস গুণ করলে কি মাইনাস থাকে নাকি প্লাস হয়? মাইনাস আর মাইনাস গুণ করলে কি মাইনাস থাকে না প্লাস হয়? প্লাস হয় না? -20 ইন্টু -20 করলে কি হবে? +20 মানে +400 হবে না? মানে এখানে শূন্য কাটা, এখানে শূন্য কাটা, এখানে শূন্য কাটা, এখানে শূন্য কাটা। -2 আর -2 গুণ করলে কিন্তু +4 হয়। তার মানে -40 +4 মিলে কিন্তু -36। 36% কমবে। ভাইরা বুঝেন নাই এখনো? 36% কমবে। কথা বুঝছেন কি বুঝেন নাই? এটা কিন্তু 44% এর মতো নয়। এটা কিন্তু 36% কমবে। কারণ মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হইছে এখানে। বুঝছি আমরা? যারা ভুল করছি 44% দিছি, এরা কি আমরা বুঝতে পারছি যে এখানে যে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়? এটা কি আমরা বুঝতে পারছি? এই জিনিসটা বুঝতে পারছি যে এখানে যে -2 আর -2 গুণ করলে মাইনাসে মাইনাসে +4 হয়। সেজন্য +4 আসছে, তাই কিন্তু -40 +4 মিলে কিন্তু -36 হবে। ক্লিয়ার এটা? 44% কিন্তু হবে না। 44% কখন হইতো? যদি বৃদ্ধি পেত, তাহলে 44% হতো। হ্যাঁ, হাসিব ভাই। ওকে। এই কারণে আ মানে ওই যে কথাটা বললাম যে এই অঙ্কগুলা যখন আপনার রিটেনে আসে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, প্রতিটা বাহুর দৈর্ঘ্য, তখন কিভাবে করবেন? এটা কিন্তু রিটেনে বেশি সহজ হয়ে যায়। যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি করছেন? ধরেন আ
ধরেন 10% বৃদ্ধি করছি, 10% বৃদ্ধি করলে 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? তো এইটার অ্যান্সার তো আমরা দেখেই বলতে পারি। কত হবে বলেন? এটার অ্যান্সার কত হবে তাড়াতাড়ি বলেন? 10 আর 10 যোগ করলে 20 আর 10 গুণন 10 মানে 100, 100 কে 100 দিয়ে ভাগ করলে তো একই আসবে। তার মানে 10 প্লাস 10 প্লাস 10 ইনটু 10 বাই 100। তাই এইটা তো কাটা 1 মানে 20 আর 1 এ 21, 21% হবে না? 21% হবে। কত পার্সেন্ট হবে? 21%। অ্যান্সার তো 21% হবে। রিটেনে আসলে কেমনে করব? ধরি একটি বাহুর দৈর্ঘ্য কত? একটি বাহু হচ্ছে 100 মিটার ধরে নিবেন। আমি তো বললাম 100 মিটার ধরে নিলে সবচেয়ে সুবিধা, তাড়াতাড়ি হয়। ক্ষেত্রফল কত করব? যে ক্ষেত্রফল হচ্ছে 100 র উপর স্কয়ার, তার মানে 1 2 3 4 4টা শূন্য হয়ে গেল এত বর্গ মিটার। তাহলে 10% বৃদ্ধিতে 10% বৃদ্ধি পেলে আপনার দৈর্ঘ্য কত হচ্ছে? এক বাহু কত হচ্ছে? এক বাহু হচ্ছে 110। তাহলে নতুন ক্ষেত্রফল কত হচ্ছে? নতুন ক্ষেত্রফল হচ্ছে 110 এর উপর স্কয়ার। 110 এর উপর স্কয়ার মানে 121 দিয়ে দুটো শূন্য, কারণ 11 এর স্কয়ার 121, একটা শূন্য আছে, দুটো শূন্য বসবে স্কয়ার করার ফলে। তাহলে এত বর্গ মিটার। তাহলে এখন আমরা কি করব? এখনকার কাজটা খুবই সহজ, যে আচ্ছা এটা বাংলা লিখছি, এটা ইংলিশ লিখছি। ওকে সরি, এগুলো সবগুলো বাংলা করে দেন। হ্যাঁ, এখন কি করব? যে আমার কতটুকু বৃদ্ধি পেল? বৃদ্ধি পেল কতটুকু বিয়োগ করে দিলেই হচ্ছে। বৃদ্ধি পেল কতটুকু? বৃদ্ধি পেল হচ্ছে আপনার এইটা দিয়ে দুটো শূন্য মাইনাস হচ্ছে 1 2 3 4টা। তার মানে 2100 বৃদ্ধি পেয়েছে, 2100 বর্গমিটার বৃদ্ধি পেয়েছে। 2100 বর্গমিটার কততে বৃদ্ধি পেয়েছে? 10,000 এ, একের পরে 4টা শূন্যতে। 1 2 3 4 এত বর্গমিটারে বৃদ্ধি পেল 2100। একে কত? 100 তে কত? তার মানে 2100 ইনটু 100 বাই একের পরে 4টা শূন্য, 1 2 3 4টা শূন্য, 1 2 3 4টা, 1 2 3 4টা শূন্য কাটা 21% অ্যান্সার। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার আমরা? যে কিভাবে করে রিটেনে আসলে করব? এমসিকিউ আসলে কিভাবে করব এটা তো দেখাইলাম। রিটেনে আসলে কেমনে করতে হয় বুঝছেন? একশো ধরে নিবেন। পার্সেন্টেজ থাকলে 100 ধরি, এক বাহু 100 ধরে নিবেন। কারণ পার্সেন্টেজ 10 বৃদ্ধি করাটা সুবিধাজনক। হ্যাঁ? ধরে নিবেন। যেমন ধরি ক্রয় মূল্য 100 টাকা ধরি না আমরা? ওইরকম আরকি। ক্রয় মূল্য 100 টাকা, 100 টাকা কই থেকে আসে? ওটা ধরে নেই আমরা। পার্সেন্টেজের অঙ্ক যেহেতু। পার্সেন্টেজের অঙ্ক আসলে 100 ধরে নেওয়াটা অঙ্কটা সহজ। ঠিক আছে? ওকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করেন। আমরা আরেকটু ইয়ার দিকে যাই, যে যেগুলো নিয়ে আমরা এখানে ছিলাম। আচ্ছা ঠিক আছে। এখন আপনাদেরকে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে সবাই খেয়াল করেন, যদি আপনাদের এরকম থাকে যে একটা বৃত্তের ব্যাসার্ধ শতকরা 10% বৃদ্ধি পেয়েছে। দেখেন, আপনাদের একটা জিনিস মনে রাখবেন, বৃত্তের ক্ষেত্রেও ব্যাসার্ধের কিন্তু স্কয়ার করলে, মানে দুইটা ব্যাসার্ধ গুণ করলে তারপরে কিন্তু ক্ষেত্রফলটা পাওয়া যায়। পাই আর স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে? তার মানে দুইটা আর গুণ আছে। তার মানে এখানেও আমার যদি ব্যাসার্ধের কথা বলা থাকে, এইটাও কিন্তু দুইটা দৈর্ঘ্য আর প্রস্থের মতো করে কাজ করবে। মানে আমাকে মনে রাখতে হবে এখানেও 10 দুইবার দিতে হবে। মানে 10% বাড়ানো, মানে এইটা অনেকটা আপনি চিন্তা করবেন, এই যে বৃত্তেরটা যেরকম হবে বর্গেরটাও সেরকম হবে। বৃত্ত এবং বর্গের মধ্যে ডিফারেন্স হবে না। বৃত্ত এবং বর্গের মধ্যে যেমন বর্গের প্রতিটা বাহুর দৈর্ঘ্য যেমন করে বাড়াইলে যেটা হয় সেটাই এরকমও হবে। যে বর্গের যেমন বাড়াইলে আমরা কি 10 প্লাস 10 প্লাস 10 ইনটু 10 বাই 100 করেছি না? যে এ প্লাস বি আর এ বি বাই 100 করেছি না? 21 আসছে, যে এখানেও এই 21ই হবে। সবাই কি বুঝতে পেরেছেন? কথা বুঝে গেছে? যেমন এইখানে, এখানে যেমন 20% যদি কমে বৃত্তের ব্যাসার্ধ, ওই একই কথা, কমলেও ওই বৃত্তের মতো ইয়ার মতোই হবে, বর্গের মতোই হবে। যে 20 মাইনাস 20 মাইনাস প্লাস হচ্ছে মাইনাস 20 ইন্টু মাইনাস 20 বাই হচ্ছে 100। তাহলে কি শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, এবং মাইনাস 40
প্লাস মাইনাসে প্লাস হয়ে যায় +4 মানে 36। এখানেও কিন্তু 36%ই আসবে। সবাই কি বুঝেছেন? বৃত্তের বেলাও আপনারা বর্গের মতো করেই চিন্তা করবেন। বৃত্তের বেলাও কার মতো করে চিন্তা করব? বর্গের মতো করেই চিন্তা করব। সবাই কি সবাই বুঝতে পারছেন? যদি বৃত্তের ব্যাসার্ধও বা ব্যাস থাকে, বৃত্তের ব্যাসার্ধ বা ব্যাস থাকে, ব্যাসার্ধ থাকলেও যা কথা, ব্যাস থাকলেও ওই একই কথা। ব্যাসার্ধ বা ব্যাস থাকে, আমরা একইভাবে চিন্তা করে মানটা বসাবো। ক্লিয়ার? দেখেন আপনাদেরকে সবগুলো জিনিস কিন্তু আমি খুঁটে ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ? এরপরে কিন্তু আপনাদের আর এগুলো নিয়ে ঝামেলা থাকার কথা না। এবং এগুলো যদি আসে একবারে মানুষজন তো অঙ্ক করবে ভাই। আর আপনি তো একবারে মুহূর্তের মধ্যেই শেষ করবেন। হ্যাঁ? মুহূর্তের মধ্যেই শেষ করে দিবেন। আচ্ছা, আচ্ছা। এটা এটা তো হইছেই। এটা হলো হ্যাঁ। আচ্ছা, এখন আপনাদের আরেকটা মজার কথা হচ্ছে, এই সূত্রটা যে আমি বলেছি, এই সূত্রটা কিন্তু আমি কি ১ম এ আপনাদেরকে দিছি না? আ আ এই সূত্রটা যে আমি বলেছি, এই সূত্রটা কিন্তু অ্যাকচুয়ালি একটি পণ্যের ২০% ছাড় দেওয়া হইছে। পুনরায় পণ্যটার মূল্যের উপরে ৫% ছাড় দেওয়া হয়েছে। ১ম এ ২০% ছাড় দেওয়া হয়েছে, পরে আবার ৫% ছাড় দেওয়া হয়েছে। মোটের উপরে কত পার্সেন্ট ছাড় পেয়েছে? তাহলে দেখেন ২ বার ছাড় দিছে না? তাহলে ২ বার যে ছাড় দিছে, তাহলে মোট ছাড়ের পরিমাণ যদি আমি বের করতে চাই, তাহলে ১ম এ একবার ২০% ছাড় পেয়েছে, তারপরে আবার ৫% ছাড় পেয়েছে। তার মানে আমার মোটের উপরে কত পার্সেন্ট ছাড় পাবে? এটা কি কেউ বলতে পারবেন? কত পার্সেন্ট ছাড় পেল? কি হবে? কি হবে? হায়রে! হইল না তো। মানে -২০ এবং তারপরে কি? -৫ প্লাস -২০ ইন্টু -৫ ডিভিশন হচ্ছে ১০০ হইল না এই জিনিসটা? তাহলে কি আসতেছে? যে -২০ -৫ মিলে -২৫ আর মাইনাসে কিন্তু আবার এখানে প্লাস হয়। আচ্ছা, এটা কাটাকাটি করলে কি আসে? এটা তো ১ আসে। তার মানে +১ আসে। তার মানে হচ্ছে -২৪। তার মানে ২৪% ছাড় পাইল আসলে। কত পার্সেন্ট ছাড় পেল? ২৪%। সবাই কি বুঝেছেন? ২৪% ছাড় পেয়েছে। ছাড় পেয়েছে তো। এটা তো ছাড়ের বিষয়। মাইনাস না? ছাড় পাওয়া মানে কি কমা না? ওই যে কমার মতো। এটা যদি লাভ হইতো তাহলে আপনি প্লাস দিয়ে করতেন। আর যেহেতু ছাড় পাওয়ার বিষয় আছে মাইনাস। ক্লিয়ার? সবাই বুঝেছেন? হ্যাঁ, -২৪ আসছে। ভেরি গুড। মানে এই কথাটা আমাদের মনে রাখতে হবে যে পার্সেন্টেজ এর উপর পার্সেন্টেজ যদি খালি দেওয়া থাকে। যেমন আমাদের বিভিন্ন সময় দেখেন, আপনাকে আরো মজার কথা বলি। ধরেন ওই যে পাইকারি বিক্রেতা আছে না? পাইকারি বিক্রেতা? এই পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতাকে খুচরা বিক্রেতাকে কি একটা পার্সেন্টেজ এ ছাড় দেয় এবং তারপরে আপনার কাছে যখন আসতেছে, হ্যাঁ? আপনি হচ্ছেন গ্রাহক বা আপনি হচ্ছেন ক্রেতা বা গ্রাহক। আপনি হচ্ছেন গ্রাহক। আপনাকে খুচরা বিক্রেতা কিছু পার্সেন্টেজ এ ছাড় দেয়। যেমন আমি যদি বলি যে একটা পণ্যের উপরে ধরেন ২৫% ছাড়ে আ আপনার মানে ২৫% লাভে ২৫% লাভে খুচরা বিক্রেতাকে পাইকারি বিক্রেতা বিক্রি করছে। আবার খুচরা বিক্রেতা আবার মনে করেন মনে করেন কত? ধরলাম যে ২০% লাভ করেছে। মানে ১ম এ লাভ করছে পাইকারি বিক্রেতা ২৫%, এরপরে খুচরা বিক্রেতা আরো ২০% লাভ করেছে। তাহলে মানে আমি যদি বলি যে এইটার পাইকারি বিক্রেতা যে ২৫% লাভ করলো, ২৫% যে লাভ করলো বা এ যে উৎপাদক, এ যে ২৫% লাভ করলো এইটা, তাহলে মোটের উপরে কত পার্সেন্ট লাভ হয়েছে? মোটের উপরে কত পার্সেন্ট লাভ হয়েছে? এরকম বলতে পারে না যে মোটের উপর কত পার্সেন্ট লাভ হলো? তো এই ধরনের যত অঙ্ক আছে সবগুলোই কিন্তু পার্সেন্টেজ এর উপর পার্সেন্টেজ যদি সিরিয়াল মেইনটেইন করে তাহলে ২০ + ৫ গুণন ২০ গুণন ৫/১০০ করে দেওয়ার সাথে অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? বলেন? ক্লিয়ার সবাই? মানে এইটা করার সাথে আপনার অঙ্ক হয়ে যাবে। এটা কাটাকাটি করলে আসে ৫, ৫ ৫ এ হচ্ছে ২৫। তার মানে
45 প্লাস 5 মানে 50%। তাহলে মোটের উপরে 50% আসলে লাভ হয়েছে। বুঝেছেন? ক্লিয়ার হয়েছেন? মানে পার্সেন্টেজের উপর পার্সেন্টেজ এটা দেওয়া থাকার সাথে সাথেই আপনি মনে রাখবেন এই প্রসেসে আপনি অঙ্ক করে ফেলতে পারবেন। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার বলেন। যে পার্সেন্টেজের উপর পার্সেন্টেজ যদি দেওয়া থাকে, যে একবার পার্সেন্টেজ দিচ্ছে আরেকবার পার্সেন্টেজ দিচ্ছে। যেমন আরেকটা কথা বলি। যেমন আমি আমি আপনাকে বলি যে আমাদের বইগুলো আছে না? আমাদের আমাদের যেমন বইগুলোতে পার্সেন্টেজ দেয়। কিরকম পার্সেন্টেজ দেয় আপনাকে আমি বলি। আ ধরেন একটা বইয়ের একটা নেট মূল্য থাকে। একটা নেট মূল্য থাকে। নেট মূল্য। মানে বইয়ের আগে গায়ের দাম থাকে। আগে বলি আমি। বইয়ের আগে একটা গায়ের দাম থাকে। হ্যাঁ? গায়ের দাম থাকে। গায়ের দামের উপরে একটা নেট মূল্য দেওয়া থাকে। নেট মূল্য। নেট পার্সেন্টেজ একটা থাকে। এবং তারপরে আরেকটা কমিশনে আ মানে এইটা খুচরা বিক্রেতাকে দেওয়া হয়। খুচরা বিক্রেতাকে দেওয়া হয়। কি হইছে? আমি আপনাকে বলি। মানে ঘটনাটা কি হয়? আপনাকে বলি। যে একটা গায়ে মনে করেন ৳৩০০ একটা বইয়ের দাম আছে। এটার নেট মূল্য নির্ধারণ করা হয় ৳২৫০ নেট মূল্য। এবং তার উপরেও একটা পার্সেন্টেজ হিসাব করা হয়। ৳২৫০ একটা পার্সেন্টেজে আসছে মনে করেন। তার উপরেও একটা পার্সেন্টেজ দিয়ে খুচরা বিক্রেতার কাছে মনে করেন ৳২১০ বিক্রি করা হয়েছে। মানে এটা ২ টা ধাপ থাকে। ঠিক আছে? যে বলে দেয় মানে যারা বইয়ের বিক্রেতা আছে তাদেরকে বলে দেয় যে আ মানে আ ওরা একটা জিনিস বলে দেয় যে বইটার নেট হচ্ছে 20% এ নেট হবে বা 30% এ নেট হবে। এটা বলে দেয়। হ্যাঁ? তারপরে বলে যে নেটের উপরে আবার আমি আপনাকে 20% দিব। এরকম বলে। তো অনেকেই আবার হিসাবটা করে এরকম করে এবং মানে অনেক দোকানদার এখানে একটু ঠকে যায়। কিরকম ঠকে যায় আপনাকে কথাটা বলি। যে অনেকে এভাবে করে হিসাবটা করে যে গায়ের দামের উপরে ধরেন 30% এ নেট। 30% কমিশন দিয়ে নেট আসছে। 30% কমিশনে নেট। এবং তার উপরে আমাকে আরো 10% কমিশন দিছে। তো অনেকে মনে করে সে মনে হয় 40% কমিশন পাইছে বা এর উপরে মনে করেন 20% কমিশন দেওয়া হইছে। অনেকে মনে করে কি তাহলে আমি মনে হয় 50% কমিশন পাইলাম। মানে গায়ের দাম যত তার মনে হয় অর্ধেক দামে আসলে আমি বইটা পাচ্ছি। আসলে কিন্তু এইটা হবে না। মানে বিষয়টা হচ্ছে আপনি ২ বার কমিশন পাইছেন মানে জাস্ট ২ টা যোগ করে দিলে হবে না। আপনাকে ২ বার কমিশন পাইলে আপনি আসলে কমিশন অতটা পাচ্ছেন না। কারণ -৩০ -২০ প্লাস -৩০ আর -২০ আর -৩০ ইন্টু -২০ করলে মাইনাসে, মাইনাসে প্লাস আসে বাই ১০০ শূন্য কাটা, শূন্য কাটা তার মানে -৫০ প্লাস ৬। আসলে সে মাত্র ৪৪% ছাড় পেয়েছে। কমিশনটা পেয়েছে মাত্র ৪৪% আরকি। কথাটা বুঝেন নাই? মানে একবার ছাড় দিছে ৩০% সেটাতে নেট মূল্য একটা হিসাব করছে। এবং তারপরে আবার মনে করেন একটা পার্সেন্টেজ হ্যাঁ, একজন বলছে যে বৃত্তের ব্যাস আর এটা কি রিজাউল আ রিয়াজুল বলছে যে বৃত্তের ব্যাস আর ব্যাসার্ধ নিয়ে আরেকবার বললে ভালো হয়। ওকে। আপনার এটার কথাটা শুনেন যে একবার পার্সেন্টেজ দিছে ৩০% এ একটা নেট হিসাব করছে। এবং তার উপরে একটা খুচরা যখন বিক্রি করতেছে তখন আবার 20% কমিশন দিছে। তো মানুষজন নরমালি কি হিসাব করবে? আরে ৫০% কমিশন পাইছি মনে হয়। তাই না? গায়ের দামের উপর ৫০% কমিশন। এটা ৳৩০০ হইলে আমাকে মনে হয় সে ৳১৫০ দিয়ে দিবে। তা না কিন্তু। ৳১৫০ দিয়ে দিবে না কিন্তু। সে ৳৩০০ হইলে তার ৪৪% আপনি মাত্র ছাড় পাইছেন। মানে ছাড় পাইছেন ৳৩০০ য় ৪৪% আরকি। ৩০০ এর ৪৪% আপনি ছাড় পাচ্ছেন। মানে ৫৬% আপনাকে পে করতে হবে। এটা ৫০% ছাড় পান নাই। কথা বুঝছেন কি বুঝেন নাই? কথা কি বুঝতে পারছেন সবাই? মানে ২ বার পার্সেন্টেজ আসলে বিষয়টা হচ্ছে এরকম। ২ বার পার্সেন্টেজ আসলে। যেমন হইতেই পারে আ যে ওই যে একটা কোয়েশ্চেন আসে না ভাইয়া? যে একটা একটা দ্রব্যের উপরে এইবারও কিন্তু কোয়েশ্চেনটা আসছিল। একটা দ্রব্যের উপরে আ ৪% ৪% দাম বাড়িয়ে দেওয়া হলো। ৪% দাম বাড়ানো হলো। দাম বাড়ানো হইছে। দাম বাড়ানো হইছে ৪%। তারপরে আবার ৪% দাম কমানো হইছে। কমানো হইছে। বলেন, কমানো হলো। তাহলে কোনো কি লাভ বা ক্ষতি হবে? মানে এটা আল্টিমেটলি সব মিলায় মানে দাম বাড়লো নাকি কমলো? বলেন তো দাম বাড়ছে নাকি কমছে? হইছে? দাম বাড়ছে বা কমছে এরকম কিছু হইছে? ৪% এর কথা বাদ দেই। ভাই আপনাদের জন্য আরেকটা সুবিধা করে দেই। ১০% এর কথা বলি। ১০% দাম বাড়ছে, ১০% দাম কমছে। আপনি আমাকে বলেন যে দাম বাড়বে বা কমবে কিনা?
কমবে, দাম বাড়বে বা কমবে কিনা। হ্যাঁ, তাহলে কিভাবে করব? দাম বাড়ছে 10, দাম কমছে 10, তাহলে 10 প্লাস মাইনাস 10, এখানে তো 0, ঠিক আছে, কিন্তু এখানে 10 ইন্টু মাইনাস 10 আছে, বাই হচ্ছে 100 আছে। ভাইয়া দেখেন, এই 10 থেকে 10 গেলে কিন্তু 0, ঠিক আছে, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 1 আর 1 মাইনাস 1 আছে, তার মানে মাইনাস 1 হবে অ্যান্সার, তার মানে 1% দাম কমেছে। কথা কি বুঝছেন? কথা কি বুঝেছেন? 1% দাম কিন্তু কমেছে। সবাই কি ক্লিয়ার? এখানে কিন্তু 1% দাম কমেছে। যে 10% দাম বাড়ানো হয়েছে, আবার 10% দাম কমানো হয়েছে। ওভারঅল কিন্তু 1% দাম কমেছে। এটা কিন্তু বিসিএস পরীক্ষায় আসা কোশ্চেন। এটা বিসিএস এ আসা কোশ্চেন। পার্সেন্টেজের পর পার্সেন্টেজ দেওয়া থাকলে যখনই আপনি সামেশন করবেন তখন এই সূত্র এপ্লাই করতে হবে। মানে এতটুকু কিন্তু পারতে হবে যে a প্লাস b প্লাস ab বাই 100, এতটুকু কিন্তু পারতে হবে। এতটুকু আমরা কিন্তু, হ্যাঁ, পারতে হবে। এখন আপনারা যদি বলেন যে না আমার বিশ্বাস হলো না, আপনার এই সূত্র বিশ্বাস করলাম না, হ্যাঁ, দাম বাড়াইলেন 10%, বাড়ানো হলো 10%, হ্যাঁ, কমানো হলো 10%, এটা কেমনে 1% কমে? তা আপনি একটা হিসাব করেন, আপনাকে তো আর আমি মানা করি নাই। যদি একটা ক্রয় আপনি মনে করেন যে ১ম এ মূল্য ছিল, হ্যাঁ, পূর্বের মূল্য ১০০ ছিল। পূর্বের মূল্য যদি ১০০ ছিল, ১০০ ছিল। আমি বিশ্বাস করলেন না যে হ্যাঁ, পূর্বের মূল্য ৳১০০, তাহলে 10% বাড়লে, 10% বাড়লে দাম হইল কত? ১০০ প্লাস ১০ মিলে ৳১১০, ৳১১০। এখন আপনি যদি কমান, এখন যদি কমান, 10% যদি কমান, তাহলে ৳১১০ য় তো 10% কমাতে হবে। তার মানে কমাইছেন 10%, তাহলে ৳১১০ কমছে। কমবে কত টাকা? ১১০ এর 10% কমবে। কারণ 10% বাড়ানোর পরে 10% কমাচ্ছেন। তাহলে ১১০ এর 10% কমবে। তার মানে ১১০ এর 10% মানে এই ১১ আর ১০ গুণ করলে, আচ্ছা, ১১০, আপনাদেরকে এগুলো করে না দিলেও পরে বলবেন যে কাটাকাটি করতে পারি নাই। তাহলে ৳১১ কমবে। তাহলে ৳১১ কমলো। তাহলে আপনার আপনার কত টাকা ছিল? ৳১১০, ৳১১০ থেকে ৳১১ কমে গেলে ১১০ মাইনাস ১১ কত টাকা হয়? ৳৯৯। তাহলে আপনার কি এখন কি? জিনিসটার দাম আগে ছিল পূর্বের মূল্য ৳১০০, এখন হইছে ৳৯৯। কথা বুঝছেন কি বুঝেন নাই? ৳১ কমছে। সবাই কি বুঝছেন? ৳১১ কমবে। মানে ৳১০ যে বাড়ানো হইছে, এই ৳১০ বাড়ানো হইলে -১ কেন হলো? -১ কেন হলো? এই জিনিসটা, এই যে বাড়ানো আর কমানো, এটা কিন্তু বুঝতেছে না। এই যে বুঝতেছে না, যে এই জিনিসটা কিন্তু খুব খারাপ। এত সহজ জিনিসটা যদি এই জিনিসটা একটু বুঝতে চেষ্টা করতে হবে। একটু মাথাকে প্রেশার দিতে হবে যে এটা কিছুই না। যে a প্লাস b প্লাস ab বাই হচ্ছে 100, এই যে ১০০, a এর মান, আ a এর মান হচ্ছে বেড়েছে ১০, তার মানে ১০। a এর মান কমেছে হচ্ছে আবার b এর মান, তার মানে -১০। a এর মান আমি দিব ১০, b এর মান আমি দিব -১০, বাই দিব ১০০। তাহলে ১০ আর ১০ কাটাকাটি করলে কি আসতেছে? এটা তো চলে যাচ্ছে বাদ, 0। ১০ আর ১০ গুণ করলে কি হয়? -১০০ হচ্ছে না? কারণ এখানে তো -১০ আছে। তাহলে -১০ বাই -১০০ বাই ১০০, -১ হচ্ছে। -১ মানে হচ্ছে 1% কমেছে। ক্লিয়ার না? ঠিক আছে? ক্লিয়ার। ওকে। তো পুরাপুরি আমরা ক্লিয়ার হয়ে গেছি। এখন আসেন, আমরা নেক্সট টাইপের অঙ্ক করার আগে আমরা এবার পাশ ফেলের অঙ্কটা একটু দেখে নিব। পাশ ফেল, হ্যাঁ? পাশ ফেলের অঙ্ক। পাশ ফেলের অঙ্ক। হ্যাঁ, যাদের কোয়েশ্চেন আছে ভাই, ইমন ভাই কোয়েশ্চেন পরে দিয়ে কইরেন। ক্লাস শেষে আপনি লিখে রাখেন কোয়েশ্চেন, পরে একবারে পাশ ফেলের অঙ্ক। এই টাইপের যদি কোনটাতে প্রবলেম থেকে থাকে পরে লিখে রাখেন। আচ্ছা, পাশ ফেলের অঙ্ক। পাশ ফেলের অঙ্কের ক্ষেত্রে আমরা একটা একটা জিনিস আমরা মনে রাখবো যে আমি 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 যদি আপনাকে বলি যে এখানে যেকোনো একটি যেকোনো একটি বিষয়ে যেকোনো একটি বিষয়ে, হ্যাঁ? যেকোনো একটি বিষয়ে
যদি আমি বলি যে কোনো একটি বিষয়ে পাস বা যে কোনো একটি বিষয়ে ফেল, এইটাই ইকুয়াল হবে একটা বিষয়ে পাস প্লাস দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস হবে উভয় বিষয়ে পাস। যে কোনো একটি বিষয়ে পাস সমান যে কোনো একটি বিষয়ে পাস। আবার যে কোনো একটি বিষয়ে ফেল হইলেও হবে প্রথম বিষয়ে ফেল, দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস যে কোনো একটা বিষয়ে ফেল। রিয়াজুল ভাই বৃত্তের বিষয়টা পরে বলতেছি, পাশ ফেলের অঙ্কটা দেখে নেন আগে। যে কোনো একটি বিষয়ে যে কোনো একটি বিষয়ে পাস ইকুয়াল হচ্ছে প্রথম বিষয়ে পাস, দ্বিতীয় বিষয়ে পাস মাইনাস উভয় বিষয়ে পাস। যে কোনো একটি বিষয়ে ফেল হইলে প্রথম বিষয়ে ফেল, দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল। এইটা জিনিস আমরা মাথায় রাখবো, ঠিক আছে? আচ্ছা, বাকিটা আমরা দেখতেছি যে কি দাঁড়ায়। আমরা দেখি দেখি যে কি দাঁড়াচ্ছে। ওকে, আচ্ছা দেখেন এখন খেয়াল করেন যে আপনাদের এইখানে পাশ ফেলের অঙ্ক দেয়া আছে যেটা, তো হুম, আচ্ছা এই এই জায়গা থেকে আমরা শুরু করি। এই অঙ্কটার দিকে তাকাই, যে উপরের অঙ্কটা যে আছে, উপরের অঙ্কটার দিকে একটু তাকাই, যে একটি বিষয়ে একটি ক্লাসের 40% ছাত্র বাংলায় এবং 25% ছাত্র অঙ্কে এবং 10% ছাত্র উভয় বিষয় অকৃতকার্য করেছে। অকৃতকার্য মানে ফেল করছে। হ্যাঁ? 40% বাংলায়, 25% অঙ্কে এবং 10% উভয় বিষয়ে মানে ফেল করছে। তাহলে উভয় বিষয়ে কত পার্সেন্ট কৃতকার্য হয়েছে? কেউ কি বলতে পারবেন? হুম? কেউ কি এটা বলতে পারবেন? এটা বলতে পারবেন? এটার অ্যান্সার কত হইতে পারে? কারো ধারণা আছে? কেমনে কত হইতে পারে? কিভাবে করা যেতে পারে? আচ্ছা, ঠিক আছে। ওকে। পারতেছেন না। আসলে অনেকেই অ্যান্সার দিয়েছেন। হ্যাঁ, একেকজন একেক অ্যান্সার দিয়েছেন। ওকে। তো এখানে আমি কথাটা যে বলছি ভালো করে শুনে নেন। এখানে সবগুলো কিসের মান দেওয়া আছে? সবগুলো কিসের মান দেওয়া আছে? বলেন তো কিসের মান দেওয়া আছে? পাসের মান নাকি ফেলের মান? এটা আগে বলেন। পাসের মান দেওয়া আছে নাকি ফেলের মান দেওয়া আছে? পাস নাকি ফেল? কোনটা দেয়া আছে? ফেল দেওয়া আছে। তাহলে ফেল যদি দেওয়া থাকে, তাহলে আমি বলতে পারবো যে মোট ফেল মানে মোট ফেলের সংখ্যা মানে যেকোনো একটি বিষয় হইলেও ফেল করছে। যেকোনো একটি বিষয়ে ফেল কত পার্সেন্ট করছে দেখেন। যেকোনো একটি বিষয়ে ফেল, একটি বিষয়ে ফেল কতজন করছে? কিভাবে করে? এই সূত্র কি বললাম? যদি যেকোনো একটি বিষয়ে পাস বলি, তাও যেই কথা যেকোনো একটি বিষয়ে ফেল বলি, তাহলেও সবগুলা ফেল দিয়ে আমাকে হিসাব করতে হবে। কিভাবে? যে প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস হচ্ছে উভয় বিষয়ে ফেল। তাহলে প্রথম বিষয়ে ফেল করছে, দেখেন প্রথম বিষয়ে ফেল করছে 40%, 40। দ্বিতীয় বিষয়ে ফেল করছে 25, উভয় বিষয়ে ফেল করছে 10। তাহলে 40 আর 25 যোগ করলে 65, 65 থেকে 10 বিয়োগ করলে 55%। 55% হচ্ছে যেকোনো একটা বিষয় হইলেও ফেল করছে, যেকোনো একটা বিষয় হইলেও ফেল করছে। তাহলে উভয় বিষয় পাস করতে কতজন? 100% থেকে বাকিটা বাদ দিব 45%, তার মানে 45% অ্যান্সার হবে। সবাই কি বুঝছেন কি বুঝেন নাই? বুঝতে পারছেন? মানে যেকোনো একটা বিষয়ে যে ফেল, যেকোনো একটা বিষয়ে যে ফেল, এটার পরিমাণটা বের করে নিলে উভয় বিষয়ে পাশের সংখ্যা আমি বের করে ফেলতে পারবো ইজিলি। ক্লিয়ার? ওকে। মানে উভয় বিষয়ে যেহেতু ফেল আমি বের করছি, কেন বের করছি বলেন তো? কারণ সব ফেল দেওয়া আছে তাই। এগুলো সব ফেল দেওয়া আছে। আমি উভয় বিষয়ে পাস বের করতে পারতাম, যে যেকোনো একটি বিষয়ে পাস। এটা বের করতে পারতাম যদি সব পাস দেয়া থাকতো। সব পাস যদি দেওয়া থাকতো তাহলে পাসের কথায় আসতাম। যেহেতু যেকোনো একটা বিষয়ে ফেল কেন বলছি? কারণ সবগুলো ফেল দেওয়া আছে। যেকোনো একটা বিষয়ে ফেল সমান প্রথম বিষয়ে ফেল, দ্বিতীয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল। প্রথম বিষয়ে 40, দ্বিতীয় বিষয়ে 25 আর উভয় বিষয়ে 10। বিয়োগ করে দিব এটা। অভি ভাই
আপনি কমেন্ট করতে পারতেছেন না কেন? ইয়ে থেকে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন আরেকটা আসেন, আরেকটা। হ্যাঁ? উভয় বিষয় মানে হোয়াট মানে? আমি বুঝি নাই। মানে কোয়েশ্চেনটা বুঝি নাই রহিম ভাই। উভয় বিষয় হোয়াট কথাটার অর্থ কি? উভয় বিষয় মানে হচ্ছে অঙ্ক আর বাংলা ২ টাতেই পাস করছে কয়জন? এই কথাটা বুঝেন নাই? মানে আমি উপরের অঙ্কটা কি বুঝেন নাই? সবাই ক্লিয়ার হইছেন কিনা? আচ্ছা ঠিক আছে, আমি আগে পরের অঙ্কটাও দেখি। একটি পরীক্ষায় ৮০% গণিতে এবং ৭০% বাংলায় পাস করল। উভয় বিষয়ে উভয় বিষয়ে পাস করল ৬০%। তাহলে কতজন শতকরা উভয় বিষয়ে ফেল করছে? তাহলে বলেন তো সবগুলা দেওয়া আছে পাসের কথা। সব দেওয়া আছে পাসের কথা। তাহলে আমরা যেকোনো একটি বিষয়ে পাস, মানে মোট পাস আরকি। মোট কতজন পাস করছে? যেকোনো একটি বিষয় হলেও পাস করছে। তাহলে একটি বিষয় হলেও পাস করছে কতজন? যেকোনো একটি বিষয় হলেও যদি পাস করছে, একটি বিষয়ে পাস। এই কথাটা যদি বলি, তাহলে কি আমি বলব না যে ৮০ যোগ ৭০ মাইনাস ৬০ এটা কি বলব? এটা বলব না? তাহলে ৮০ আর ৭০ যোগ করলে ১৫০, ১৫০ থেকে ৬০ বিয়োগ করলে আপনার ৯০। তাহলে ৯০% হচ্ছে একটা বিষয় হইলেও পাস করছে। তাহলে ১০০ থেকে বিয়োগ করে দিব। বাকি ১০% কোন বিষয়ে পাস করে নাই। খ নাম্বার অ্যান্সার। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই বুঝেছেন? আরে আবার বলি ভাইয়া, মানে আরেকবার হ্যাঁ, এবার আরেকটু বলবো। আচ্ছা। আনমিউট করব না এখন। কারণ আমি যা বুঝাইতেছি আরো বুঝাইতেছি, সমস্যা নেই। আনমিউট করে অযথা কোয়েশ্চেন করার মানে নেই এগুলোতে। দেখেন, এই যে দেখেন, আবার বলতেছি। যদি আপনার যদি বিষয়গুলাতে পাশের মান আপনি যদি সবগুলাকে যে একটা বিষয়ে প্লাস ২ টা বিষয় ২য় বিষয়ে এবং উভয় বিষয় সবগুলাকে যদি একটা ফরমেটে আনতে পারেন, যদি পাশের ফরমেটে আনতে পারেন যে ১ম বিষয়ে পাস, ২য় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে পাস, তাহলে যেকোনো একটি বিষয়ে পাসের মান পাবেন। যেকোনো একটি বিষয়ে পাসের মান পাবেন। আবার যদি আপনি ফেইল এর কথা যদি আনতে চান যে ১ম এক বিষয়ে ফেল, ২য় বিষয়ে ফেল এবং উভয় বিষয়ে ফেল, তাহলে যেকোনো একটা বিষয়ে ফেল এর মান পাবেন। কথাটা কি বুঝা যায় নাই? এতটুকু কি বুঝা যায় নাই? যেমন এইখানে, যেখানে যেহেতু সবগুলো অকৃতকার্য ফেইল এর কথা বলা আছে, তাহলে ১ম বিষয়ে ফেল, ২য় বিষয়ে ফেল, মাইনাস উভয় বিষয়ে ফেল করে দিলে আমি যেকোনো একটা বিষয় হইলেও ফেল করছে সেটার পরিমাণ পেয়ে গেছি। এই ২ টা যোগ করে ১০ দিয়ে ১০ বিয়োগ করছি, আমার আসছে ৫৫%। যেকোনো একটা বিষয় হইলেও ফেল করছে ৫৫%। তার মানে উভয় বিষয়ে পাস করছে কত পার্সেন্ট? আমার তো মোট ছাত্র সবসময় ১০০% নাকি? এই ১০০% থেকে বাকি ৫৫% বিয়োগ দিয়ে দিব। ৫৫% বিয়োগ দিয়ে দিলে ৪৫%। উভয় বি উভয় বিষয়ে পাস করছে। বুঝি নাই এখনো? আবার এইটার ক্ষেত্রে ২য় টার ক্ষেত্রে যে ৮০% হচ্ছে গণিতে এবং আ ৭০% হচ্ছে বাংলায়। বাংলায় পাস করতেছে। উভয় বিষয়ে পাস করলে হচ্ছে ৬০%। তার মানে ২ টাই, এই ২ টা ১ম বিষয়ে পাস, ২য় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস। সবই দেওয়া আছে পাসের কথা। তাহলে একটা বিষয় হইলেও পাস করছে। অন্তত একটি বিষয় হইলেও পাস করছে। সেটার পরিমাণ হচ্ছে, হ্যাঁ, যেকোনো একটা বিষয় হইলেও পাস করছে। সেটার পরিমাণ হচ্ছে অন্তত একটা বিষয়। হয় ১ টা বা ২ টা টোটাল বিষয় হইলে পাস করছে। সেটা হচ্ছে এইটা মাইনাস হচ্ছে আপনার ৬০। এটা করলে ৯০%। তো ৯০% অন্তত একটা বিষয় হইলেও পাস করছে। তাহলে বাকি কি? মোট শিক্ষার্থী তো ১০০%। ১০০ থেকে ৯০ বিয়োগ করলে ১০% কোন বিষয়ে পাস করেনি। ওরা ফেল করছে। ভাইয়েরা বুঝেন নাই? সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার না? ইমরান ভাই সবাই বলেন। ওকে, ঠিক আছে। ওকে। আ এরপরে, এরপরে দেখেন। এরপরের অঙ্কটা দেখা যাক যে কোন পরীক্ষায় আ কোন পরীক্ষায় আচ্ছা এটার কি হয়েছে এটা? হ্যাঁ, কোন পরীক্ষায় ওই ৩৫% ছাত্র একটি বিষয়ে এবং ৪২% ছাত্র অন্য বিষয়ে ফেল করল। ১৫% ছাত্র উভয় বিষয়ে ফেল করল। আগের বারের মতো। যদি আ ২৫০০ ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করে, তাহলে কতজন ছাত্র যেকোনো একটিতে ফেল করেছে? হ্যাঁ? যেকোনো একটিতে ফেল করেছে। যেকোনো একটিতে ফেল করেছে। হ্যাঁ, যেকোনো একটিতে হইলেও ফেল করছে আরকি। বলেন। তাহলে আমাদের জানি সূত্রটা কি ছিল? আমাদের সূত্রটা বলে বলে হচ্ছে
যে এইটা আর এইটা, এইখানে এইটা এটা এক বিষয়ে ফেল, দ্বিতীয় বিষয়ে ফেল, আর উভয় বিষয়ে ফেল। তাহলে একটি বিষয় হলেও ফেল করছে, একটি বিষয় হলেও ফেল করছে, একটি বিষয় হলেও ফেল করছে, সেটার পরিমাণ কত? সেটার পরিমাণ হচ্ছে আপনার 35 যোগ 42 বিয়োগ হচ্ছে 15। 35 আর 42, হ্যাঁ, একটি বিষয় হলেও ফেল করছে, কত কত আসে? 35 আর 42 মাইনাস 15 করলে কত আসে? 62। আচ্ছা, 62%। তাহলে আপনারা এইখান থেকে আপনারা যে জিনিসটা পাচ্ছেন সেটা হচ্ছে অন্তত, মানে এখানে হচ্ছে এই ধরনের স্টুডেন্টরা কি করছে, উভয় বিষয়ে ফেল, এখানে তো অ্যান্সার কি মিলে 62% আসে। তাহলে 62%-এর মান, আচ্ছা অঙ্কটা কি ভুল তোলা হয়েছে কিনা একটু চেক করে নিই, থামেন, অঙ্কটা ভুল তোলা হয়েছে কিনা। ওকে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। এই কোশ্চেন ঠিক আছে, কোশ্চেনের ঠিক আছে, সমস্যা নাই। আমি কোশ্চেনটা চেক করলাম যে কোশ্চেনটা ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। তো দেখেন, এখানে যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা আমি করাবো। এখানে যেকোনো একটিতে ফেল করেছে, মানে একটাতে ফেল করার কথা চাওয়া হয়েছে, হ্যাঁ? একটাতে ফেল করার কথা চাওয়া হয়েছে। তো এটা আমি আসতেছি। এই অঙ্কটা আরেকটা অঙ্ক করার পরে আসতেছি। আরেকটা অঙ্ক করাই দেই। আমি এটা সিওর হয়ে নিলাম যে এটা আসলে এই অঙ্ক কিনা। হুম। উম যদি উভয় বিষয় ফেল করে থাকে তাহলে কতজন ওই ছাত্রী তো মনে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। এইটা আগে করি, আমি আগে এইটা করি তারপরে ওটা করব, ঠিক আছে। এটা আগে সবাই চেক করেন, এই ইয়াটা চেক করেন সবাই, হ্যাঁ, এইটা, এই ধরনের অঙ্কটা আগে চেক করেন। দেখেন যে বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর ৮০% ছাত্রছাত্রী ইংরেজিতে পাশ করে হচ্ছে ৮০% ছাত্রছাত্রী, ৮৫% ছাত্রছাত্রী গণিতে পাশ করে, এতজন উভয় বিষয় পাশ করে। তাহলে আমার যদি ৪০ জন ছাত্রছাত্রী উভয় বিষয় ফেল করে তাহলে ওই ছাত্রীতে মোট ছাত্রছাত্রী কত? আমরা আমরা নরমালি আমরা যে মোট ছাত্রছাত্রী এটা তো ১০০%, তাই না? ১০০% ধরেই তো অঙ্কটা করতেছি আমরা, যে কোনো মোট ছাত্রছাত্রী তো ১০০%ই আমরা ধরি। আচ্ছা, ওকে। বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর ৮০% ছাত্রছাত্রী কিন্তু ইংরেজিতে পাশ করে। ইংরেজিতে পাশ করে কত পার্সেন্ট? ৮০%, মানে ৮০% ছাত্রছাত্রী, হ্যাঁ, ইংরেজিতে। তাহলে এই ২ টা পাস দেওয়া আছে, এখানেও পাস দেওয়া আছে। তাহলে কি অন্তত একটি বিষয়ে পাস, মানে মোট পাস করছে অন্তত একটিতে পাস। একটিতে পাস করছে কতজন? বলেন। অন্তত একটিতে পাস করছে কতজন? ৮০ যোগ ৮৫ মাইনাস ৭৫, কি ক্লিয়ার কি ক্লিয়ার না বলেন? ৮০ যোগ ৮৫ মাইনাস ৭৫, এটা কি ক্লিয়ার? ৮০ প্লাস ৮৫ মাইনাস ৭৫, তার মানে হচ্ছে আমাদের ৯০। এটা কি ক্লিয়ার? তাহলে ৯০% হচ্ছে আমার অন্তত একটাতে হলেও পাস করছে। তাহলে উভয় বিষয়ে ফেল করছে কত পার্সেন্ট ভাইয়া বলেন তো? উভয় ফেল মানে সব বিষয়ে ফেল করছে কত পার্সেন্ট? ১০০ থেকে, মোট তো ১০০%, তাহলে ১০০ থেকে আমি যদি বাদ দিই তাহলে ১০%। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? ১০% উভয় বিষয়ে ফেল করছে। এখন বলছে ৪০ জন ৪০ জন উভয় বিষয়ে ফেল করছে। তার মানে কি? এই ১০% এর মানেই তো ৪০। কারণ ১০% আমার উভয় বিষয়ে ফেল করছিল। ১০% এর মান ৪০। তার মানে আমার মোট ছাত্রছাত্রী চাওয়া হয়েছে, মানে ১০০% এর মান চাওয়া হয়েছে, যে মোট ছাত্রছাত্রী যে ১০০% তার মানে ৪০০ হবে। ক্লিয়ার? ১০% মানে ৪০।
100% মানে 400। ক্লিয়ার কি ক্লিয়ার না বলেন? ক্লিয়ার সবাই? আবার কি বলবো? কোনটা বলবো আবার? বুঝি নাই। বললাম যে এখানে পাস করছে 80%, এটাতে পাস করছে 85%, আর উভয় বিষয়ে পাস করছে 75%। ঠিক আছে? এই মানে আপনার আপনার যে উভয় বিষয়ে যে আপনার পাস থেকে আপনি বের করতে পারেন অন্তত একটিতে পাস, অন্তত একটিতে পাস, অন্তত একটিতে পাস। একটাতে পাস করছে কতজন? সেটা আপনার বের হয়েছিল যে ৮০ যোগ ৮৫ মাইনাস ৭৫। এটা করলে আপনার ৯০% আসছে। তার মানে উভয় বিষয়ে ফেল করছে 10%। উভয় বিষয়ে ফেল। তার মানে হচ্ছে ১০০ থেকে ৯০ বিয়োগ করলে 10%। 10% হচ্ছে উভয় বিষয়ে ফেল। তাহলে এই যে 10% যে আছে, এই যে 10%, এই 10% যেহেতু উভয় বিষয়ে ফেল, তাহলে এই 10% এর মানে কি ৪০ না? কারণ উভয় বিষয়ে ফেল করছে তো ৪০ জন। তার মানে 10% মানে ৪০। মানে এর পরে যদি কেউ ১০০% এর মান বের করতে না পারে, তার কি আর এখানে এই সময় আর পড়ার আর দরকার আছে? ১% মানে ৪। তার মানে ১০০% মানে হচ্ছে ৪ ইন্টু ১০০ মানে ৪০০। এটা আবার না বুঝার কি হলো ভাই? এটা কেমনে না বুঝা হইতে পারে? 10% মানে ৪০। তাহলে ১০ গুণ হচ্ছে ১০০। তাহলে ৪ এর ১০ গুণ হচ্ছে ৪০০। ৪০০ জন হবে। ক্লিয়ার না? ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন আপনাদেরকে আ এই এই টাইপের অঙ্ক কিন্তু মেক্সিমাম আসবে, হ্যাঁ? এই টাইপের অঙ্কই মেক্সিমাম আসবে। তো তার সাথে আপনাদেরকে আরো কিছু জিনিস বুঝাই, যেগুলো আপনাদের আরো এক্সট্রা একটু আপনাদের জ্ঞান দিবে এই সম্পর্কে। তাহলে আপনারা আরো কিছু অঙ্ক করতে পারবেন। এই পাস ফেল পছন্দ-টছন্দ এগুলো নিয়ে অঙ্ক করতে পারবেন। সেটা কিরকম? সেটা হচ্ছে মনে করেন আপনাকে আমি বললাম যে আ ২০ জন ২০ জন ক্রিকেট পছন্দ করে। আমাদের এখানে ক্রিকেট আছে, ক্রিকেট খেলা পছন্দ করে ২০ জন। আরে! শিখার দিচ্ছি এরকম হচ্ছে কেন? হ্যাঁ? ক্রিকেট পছন্দ করে মনে করেন ২০ জন ক্রিকেট, হ্যাঁ? আবার আপনি মনে করেন ৩০ জন আছে এমন যে যারা ফুটবল খেলা পছন্দ করে, ফুটবল। আচ্ছা, ১০ জন উভয় খেলা পছন্দ করে। উভয়। উভয় খেলা পছন্দ করে মনে করেন ১০ জন। মানে আগের ম্যাথটা ক্লিয়ার কি সবাই হইছে না? আচ্ছা, ঠিক আছে? তাহলে ২০ জন, ৩০ জন আর ১০ জন এরকম আসলে এটা আছে। এটা থেকে আমরা একটু মানে জিনিসগুলা একটু বোঝার চেষ্টা করি। দেখেন। তাহলে ২০ জনের মধ্যে আপনারা একটু চিন্তা করেন, মানে এইটুক সেন্সটা কাজ করান। যে ২০ জন ফুটবল পছন্দ করে, হ্যাঁ? ক্রিকেট পছন্দ করে, ৩০ জন ফুটবল পছন্দ করে আর উভয় খেলা ১০ জন পছন্দ করে। এই সেন্সটা একটু কাজে লাগান যে ২০ জনের মধ্যে এই ১০ জন যে উভয় খেলা পছন্দ করে, এই ২০ জনের মধ্যে আছে কি নাই? এই ২০ জনের মধ্যে ওই ১০ জন আছে কি নাই? এটা আমাকে বলেন তো। ওই ১০ জন কি আছে কি নাই? যেই ১০ জন উভয় খেলা পছন্দ করে, তাহলে সেই ১০ জন কি ওই ২০ জনের মধ্যে আছে? আছে ওই ২০ জনের মধ্যে? আছে না? আছে তো। অবশ্যই আছে। ওই ১০ জনকে যদি আমি বাদ দেই, ওই ১০ জনকে যদি বাদ দেই, তাহলে যেই ১০ জনটা পাবো, সেই ১০ জন কারা? সেই ১০ জন কারা? তারা কি ক্রিকেট খেলাই তারা কি ক্রিকেট খেলা পছন্দ করে? তার সাথে ফুটবলও পছন্দ করে নাকি শুধুই ক্রিকেট খেলা পছন্দ করে? আমারে বলেন তো। ওই ১০ জন যারা উভয় খেলাই পছন্দ করে, তাদেরকে যদি ওই ২০ জন থেকে বাদ করে দেই, এরা তোমরা বাইর হয়ে যাও। আমি যদি এটা বলি, বাকি ১০ জনের অবস্থা কি? ওরা কি করে? ওরা কি করে বলেন? সেন্সটা বলেন। আপনাদের সেন্সটা কাজে লাগান। অনলি ক্রিকেট পছন্দ করে। ভেরি গুড। অনলি ক্রিকেট খেলা পছন্দ করে এরা। তাই না? অনলি ক্রিকেট খেলা এরা পছন্দ করে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক কিনা?
হুম, ঠিক, হ্যাঁ, এই তো ঠিক আছে। এবার বলেন যে ৩০ জন ৩০ জন ফুটবল পছন্দ করে। এই ৩০ জনের মধ্যে এই ১০ জন আছে কি নাই বলেন? এই যারা উভয় খেলা পছন্দ করে এই ৩০ জনের মধ্যে ওই ১০ জন আছে না? এবার এই ৩০ জনের মধ্যে থেকে ওই ১০ জনকে যদি বাদ দিয়ে দেই, বাকি ২০ জন কারা? যারা অনলি অনলি কি পছন্দ করে? ফুটবল পছন্দ করে। ক্লিয়ার নাকি ভুল আছে? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আমারে বলেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? অনলি ফুটবল পছন্দ করে। যে ২০ জন আছে বাকি ওই ২ জন, আমি যদি ওই ১০ জনকে আমি যদি ঘাড় ধাক্কা ধরে বার করে দেই, তোরা বেশি মাতব্বর ২ টা খেলায় পছন্দ করস, তোদেরকে আমি বাইর করে দিলাম। তাহলে বাকি ২০ জন হচ্ছে শুধু ফুটবল খেলা পছন্দ করে। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার। এখন এখন দেখেন এই ২ জন, এই যে এই ২ জন যে আছে, এরা হচ্ছে অনলি ক্রিকেট আর এটা হচ্ছে অনলি ফুটবল। ঠিক আছে? অনলি ক্রিকেট আর অনলি ফুটবল। অনলি ক্রিকেট আর অনলি ফুটবল। আচ্ছা, এরা শুধু ক্রিকেট, শুধু ফুটবল আর উভয় বিষয়ে মানে উভয় খেলাই পছন্দ করে আবার ১০ জন ছিল। এই কয়েকটা যদি যোগ দেওয়া যায়, মানে অন্তত একটি খেলা পছন্দ করে সেই মানটা বের হয়। এই যে ২০ আর ১০ যোগ করলে ৩০, ৩০ আর ১০ যোগ করলে ৪০। এই ৪০ জন হচ্ছে উভয় খেলাই পছন্দ করে। হ্যাঁ, মানে অন্তত একটি খেলা হলেও পছন্দ করে। এই ১০ জন হচ্ছে শুধু ক্রিকেট, এই ২০ জন হচ্ছে শুধু ফুটবল, এই ১০ জন হচ্ছে উভয় খেলা। তাহলে মোট হচ্ছে ৪০ জন এমন আছে যারা একটা খেলা হইলেও পছন্দ করে। এই আর কি সেন্স, যেই সেন্সটা এপ্লাই করে বইয়ে অঙ্ক করে দেওয়া থাকে। আপনারা বইয়ের অঙ্ককে তো অনেক ভয় পাইছেন। যে হ্যাঁ, এরকম করে বিয়োগ করে দিয়ে কি করে? এই যে বইয়ের অঙ্ক এইভাবে করে দেওয়া থাকে। কোনো এমন কোনো মানে ইয়া না, আমি আগে সেন্সটা আপনার ডেভেলপ করাইতে চাইলাম যে সেন্সটা কি ডেভেলপ হইছে? যে আসলে কিভাবে করে এইটা করা হয়? যে আমি ওই ১০ জনকে বাদ দিয়ে দিলাম। তাহলে অনলি ক্রিকেট। এই ১০ জন বাদ দিয়ে দিলাম অনলি ফুটবল। তাহলে অনলি ক্রিকেট, অনলি ফুটবল আর উভয় সবগুলো যোগ করে দিলে হচ্ছে আমার এই সেন্সটার উপরেই, হ্যাঁ, আগের নিয়মেও তো হবে। আমি আগে সেন্সটা আমি বলতেছি ভাই। আগে ভালো করে জিনিসগুলো বুঝার চেষ্টা করেন। যত সেন্স ডেভেলপ করবেন না, তত কাজে লাগবে। শুধু মানে শর্টকাট দিয়ে তো শুধু শর্টকাট দিলে হ্যাঁ, আপনি অনেক সময় ভালো করবেন ঠিক আছে। কিন্তু সেন্সটা ডেভেলপ করলে কখনো ভুলবেন না। সেন্স ডেভেলপ করার চেষ্টা করতে হবে জিনিসটাতে। যে সেন্সটাও ডেভেলপ করেন। কোন সমস্যা নাই। মানে শর্টকাটের সাথে ওই জিনিসগুলো ডেভেলপ করেন। আচ্ছা, আবার মনে করেন যে ধরেন একটা পরীক্ষায় বাংলায় পাস করছে, বাংলায় পাস করলো মনে করেন আ ধরেন ৫০ জন। বাংলায় পাস করছে ৫০ জন। আচ্ছা, ইংরেজিতে পাস করছে ইংরেজিতে পাস করছে ধরেন ৭০ জন। আমি বললাম উভয় বিষয়ে পাস করছে, উভয় বিষয়ে পাস করছে ধরুন আমি বললাম ৪০ জন। উভয় বিষয়ে পাস করছে ৪০ জন। তাহলে এইখান থেকে হ্যাঁ, উভয় বিষয়ে ফেল করছে কতজন? আমরা আমরা কিন্তু বের করতে পারি। আমাদের আগের নিয়মে বের করতে পারি। উভয় বিষয়ে ফেল করছে কতজন? উভয় বিষয়ে ফেল করে কতজন? কিন্তু আমরা বইয়ের নিয়মে বইয়ের নিয়মে করি তো খুব কি কঠিন? বইয়ের নিয়মে কি খুব কঠিন হচ্ছে? আমার কথা হচ্ছে এই জায়গায় দেখেন কিরকম? এই যে বাংলায় যে পাস করছে, আমি যদি অনলি বাংলায় পাস করছে কতজন এইটা, এই ৫০ জনের মধ্যে, এই ৫০ জনের মধ্যে কি এমন জন আছে না? এই ৪০ জনও তো আছে। উভয় বিষয়ে পাস করা জনগুলাও তো আছে। বাংলার মধ্যে বাংলায় যারা পাস করছে ওদেরকে যদি আমি আ একটা রুমের মধ্যে বসাই, এর মধ্যে কিন্তু উভয় বিষয়ে ৪০ জন যে আছে ওরাও ওখানে বসে গেছে। তো একে ঘাড় ধাক্কা ধরে বাইর করে দিলাম। এই তোরা যা। তোরা সব ইংলিশেও পাস করছিস তোরা যা। তাহলে আমরা যে বাকি অনলি বাংলায় আমরা পাস করছি মাত্র ১০ জন। এই ১০ জন একা বসে থাকবে যে ১০ জন শুধু বাংলায় ওরা পাস করছে। এরকম অনলি ইংলিশে আমরা যদি বলি যে অনলি ইংরেজিতে পাস করছে কতজন, এই ৭০ থেকে আমি যদি ৪০ বাদ দিই ৭০ জনকে ইংলিশে পাস করা থেকে পাস করা যারা পাস করছে ওদেরকে আমি বাইর মানে ঢুকাইলাম। এর মধ্যে ৪০ জন কিন্তু এমন আছে যারা উভয় বিষয়ে পাস করছে। তার মানে ৭০ থেকে ৪০ বাদ দিলে ৩০ জন হচ্ছে অনলি ইংলিশে পাস করছে। আর উভয় বিষয়ে তো ৪০ জন ছিলই। তাহলে এগুলো যদি আমি যোগ করে দেই, যোগ করে দিলে হয় ৮০ জন। তাহলে ৮০ জন কিন্তু কি করছে ভাইয়া? ৮০ জন কিন্তু সব বিষয়ে পাস মানে মানে অন্তত একটা বিষয় হলেও পাস করছে। অন্তত একটি বিষয় হলেও পাস করছে। যে কেউ বাংলায়, কেউ ইংরেজিতে, কেউ সব বিষয়ে। কথা কি বুঝা গেছে? অন্তত একটি বিষয় হলেও পাস করছে। অন্তত একটি বিষয়ে পাস। অন্তত একটা বিষয় হলেও পাস করছে। হয় বাংলায়, না হলে ইংরেজিতে, না হলে সব সাবজেক্টে। সব সাবজেক্টে পাস করতে তো ৪০ জন। মানে মোট পাস করছে কতজন? এটা ৮০ জন। ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার কি? একটু ক্লিয়ার আমাদের? ৮০ জন মোট পাস করছে। তাহলে আমাকে এখন যদি বলা থাকে যে মোট স্টুডেন্ট ওই জায়গায় অ্যা
মোট স্টুডেন্ট ছিল, মোট ছাত্রছাত্রী ছিল ধরেন 120 জন, 120 জন মোট ছাত্রছাত্রী ছিল। তাহলে 120 জনের মধ্যে অন্তত একটা বিষয় হলেও পাস করছে যদি 80 জন, তাহলে বাকি 40 জন আপনার হচ্ছে সব বিষয় ফেল করছে। ক্লিয়ার? আপনার মোট ছাত্রছাত্রী তাহলে দেওয়া থাকতে হবে। যদি পার্সেন্টেজ দেওয়া থাকতো তাহলে তো মোট ছাত্রছাত্রী 100% ধরে নিতাম। পার্সেন্টেজ দেওয়া না থাকলে কিন্তু মোট ছাত্রছাত্রীর পরিমাণটা দেওয়া থাকবে। পার্সেন্টেজ দেওয়া না থাকলে মোট ছাত্রছাত্রীর পরিমাণটা দেওয়া থাকবে। আর পার্সেন্টেজ দিয়ে অঙ্ক হইলে তাহলে মোট ছাত্রছাত্রী 100% ধরে নিতাম। এটা যেহেতু জন দেওয়া আছে, মোট ছাত্রছাত্রী তো আর 100 জন আমি তো ধরি না, মানে আমি তো জানি না যে 100 জন আসলে ছাত্রছাত্রী ছিল কিনা। এটার তো আমরা জানি না। আসলে সেজন্য মোট ছাত্রছাত্রীর দেওয়া থাকবে তাহলে। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। ওকে। তো এখন এইখানে যে ঘটনাটা আছে, এইখানে আমরা যে একটা অঙ্ক আমি যে বললাম যে একটু পরে করাবো, ওইটাতে চলেন। ওটার মধ্যে আমরা যাই। পরে করাবো বলেই আপনার মনে করেন না যে আমি স্কিপ কইরা চইলা গেছি। অনেকে মনে করতে পারে যে ভাইয়া স্যার মনে হয় করাবে না বা ভাইয়া মনে হয় করাবে না আর এটা অঙ্ক। এরকম না। এইটা ছিল না? হ্যাঁ, এইটা দেখেন। আমি একটু সেন্স ডেভেলপ করালাম আরকি এটা করানোর আগে। হুম? আচ্ছা। এখানে ৩৫ জন ছাত্র একটি বিষয়ে এবং ৪২ জন ছাত্র অন্য আরেকটি বিষয়ে ফেল করে দেয়া আছে। হ্যাঁ, ফেল করে। আচ্ছা। ১৫% হচ্ছে উভয় বিষয়ে ফেল করে। আমি একটা জিনিস জানতে চাই আপনাদের কাছে। মোট ছাত্রছাত্রী তো ১০০%, আমরা তো এটা জানি। যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে। মোট ছাত্রছাত্রীর ১০০%, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনারা বলেন এই ৩৫% যে একটা বিষয়ে ফেল করছে, এর মধ্যে এই ১৫% যে উভয় বিষয়ে ফেল করছে, এই ৩৫% এর মধ্যে এই ১৫% ঢুকছে কি ঢুকে নাই? আমি একটু জানতে চাই। এই ১৫% টা ঢুকছে কি ঢুকে নাই? ঢুকেছে কি ঢুকে নাই আমি এটা একটু জানতে চাচ্ছি। ঢুকেছে? এটা একটু জানান আমাকে। ঢুকেছে না? আচ্ছা, ঢুকেছে। মানে ৩৫% এর মধ্যেই এই ১৫% টা ঢুকেছে। মানে ৩৫% যে এক বিষয়ে ফেল করছে, তার মধ্যে উভয় বিষয়ে যারা ফেল করেছে তারাও ঢুকেছে। তাহলে শুধু একটা বিষয় মানে শুধু এক বিষয় মানে ওই যে ১ম বিষয়টাতে যে ফেল করছে, এইটার পরিমাণ যদি আমি পাইতে চাই, এই ৩৫ থেকে ১৫ বাদ দিলে আমরা পাবো কি পাবো না? ৩৫ থেকে ১৫% যদি আমি বাদ দেই, তাহলে কত পার্সেন্ট থাকে বলেন তো? ৩৫ থেকে ১৫% বাদ দিলে ২০% থাকে। তাহলে এই ২০% শুধু কি ফার্স্ট বিষয়ে ফেল করছে না? শুধু ফার্স্ট বিষয়ে ফেল করছে না? মানে ১ম বিষয়ে শুধু ফেল করছে। মানে ওই ১ নাম্বার বিষয়, এই যে এক বিষয়ে যে কথাটা বলছি। ১ নাম্বার বিষয় শুধু ১ নাম্বার বিষয়েই ফেল করছে ২০%। কারণ বাকি ১৫% তো হচ্ছে বাকি ১৫% তো কি ভাইয়া? বাকি ১৫% কি? আমাকে এইটা জানান। বাকি ১৫% কি হইছে? যে ওরা তো ২ বিষয়েই ফেল করছে। এই ৩৫% এর মধ্যে ১৫% তো এমন আছে যারা ২ বিষয়েই ফেল করছে। ওদেরকে যদি বাদ দিয়ে দেই, তোরা তো ২ বিষয়ে ফেল করছস ১৫%। ওগুলা বাদ। বাকি ২০% হচ্ছে শুধু ১ নাম্বার বিষয়ে ফেল করছে। আবার ৪২% এর মধ্যে যেই ১৫% টা আছে, শুধু দ্বিতীয়তে ফেল করছে কতজন? এটা যদি বের করি, তাহলে ৪২ থেকে আমি যদি ১৫ বাদ দেই, তাহলে আমার কত আসে? ২৮ নাকি? ২৮%। ২৮% কি ২ নাম্বারে ফেল করছে না শুধু? ২৮% কি ২ নাম্বারে ফেল ২৮ না ২৭ আসে না? ৭, ৭, ৫, ১২ ২৭%। হ্যাঁ, ২৭% যে আসে ২৭% কি? ২৭% কি দ্বিতীয় বিষয়ে না ফেল করছে? কথা বুঝছেন কি বুঝেন নাই? এই পর্যন্ত ক্লিয়ার? আমি একটু জানতে চাই এই পর্যন্ত ক্লিয়ার? যে ১ম বিষয়ে ফেল করছে ২০%, শুধু দ্বিতীয় বিষয়ে ফেল করছে ২৭%। এটা ক্লিয়ার না? এটা ক্লিয়ার। এখন এখন খেলাটা হচ্ছে এখানে কিন্তু মোট কতজন ফেল করছে এটা দেওয়া নাই। যেকোনো একটিতে ফেল করছে তার পরিমাণটা চাওয়া হয়েছে। যেকোনো একটিতে ফেল করছে ভাইয়া। এটা বুঝতে হবে। মানে যদি ২৫০০ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়, যেকোনো একটিতে ফেল করছে। একটিতে কিন্তু এই যে ১ নাম্বারে ফেল করছে ২০%, ২ নাম্বারে ফেল করছে ২৭%। মোট একটিতে ফেল করছে কিন্তু ৪৭% মোট। আর এই ১৫% যোগ দিলে তো ১৫% তো এরা তো ২ বিষয়ে ফেল করছে। সেই পার্সেন্টেজটা কিন্তু চাওয়া হয় নাই। এখানে ৪৭% এর মানটা চাওয়া হইছে। কথাটা বুঝছেন কি বুঝেন নাই? একটু ডিফিকাল্ট। এর আগের অঙ্কগুলো হচ্ছে এটা একটু ডিফিকাল্ট। আপনাদের সেন্সটা ডেভেলপ করাচ্ছি। সেন্সটা ডেভেলপ করলে কিন্তু অঙ্কটা ইজিলি করা যাবে। এখানে কিন্তু একটাতে ফেলের পরিমাণ চাওয়া হইছে। অন্তত একটি কিন্তু বলা নাই। এটা কিন্তু অন্তত একটি না। এটা কি বুঝেছেন? এই কথা কি বুঝেছেন ভাইয়া?
এই কথা কি বুঝেছেন? এই কথা বুঝেছেন কিনা? এখানে বলা হইছে কতজন শিক্ষার্থী যে কোনো একটিতে ফেল করেছে। এটা কিন্তু অন্তত একটি না। একটাতে ফেল করছে কয়জন? এই যে 20% হচ্ছে ১ নাম্বারে ফেল করছে, ২ নাম্বারে ফেল করছে হচ্ছে ২৭%। তাহলে ২ টা যোগ করলে কি হবে? ২০ আর ২৭ যোগ করলে ৪৭%। তাহলে ৪৭% হচ্ছে মানে একটা বিষয়ে ফেল করছে, একটা বিষয়ে। তাহলে এই ৪৭% এর মানটা আমার চাওয়া হইছে। তার মানে আমাকে বলা হইছে যে মোট শিক্ষার্থী তো ২৫০০, তার মানে ১০০% মানে যদি ২৫০০ হয়, তার মানে 1% মানে তো ২৫, তার মানে ৪৭% মানে হবে ৪৭ ইন্টু ২৫। ২৫ ইন্টু ৪৭ কত আসে? একটু হিসাব করে বলেন তো? ২৫ ইন্টু ৪৭ কত আসে? ১১৭৫। হ্যাঁ, ১১৭৫ হবে অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার? দেখেন তো। মানে সেন্স ডেভেলপ করা কেন জরুরি? মানে এইটা মানে একেবারে এক্সেপশনাল একটা অঙ্ক দিয়ে দিচ্ছে। হ্যাঁ, দিয়ে দিচ্ছে, দিতেই পারে। কিন্তু আপনার যদি সেন্স ডেভেলপ না হয়, তাহলে কিন্তু এই জিনিসটাতে প্রবলেম। মানে সেন্সটা ডেভেলপ না হইলে। আপনি এই যে শর্টকাটের একটা প্রবলেম কি? শর্টকাটে আপনি ১০০ তে ১০০ টা অঙ্ক পারবেন না। হ্যাঁ? ১০০ টা ১০০ টা অঙ্ক পারবেন না। ২ ১ টা অঙ্কে যেয়ে কিন্তু আটকায় যেতে পারেন। যেমন এইটাতে আপনার শুধু একটাতে ফেলের পরিমাণ চাওয়া হয়েছে। শুধু একটাতে। অন্তত একটাতে না। আবার বলি, হ্যাঁ, ঠিক আছে, আপনাদেরকে বইলেন দেই। আরেকবার বলতেছি। সবাই খেয়াল করেন। হুম? না, মোট ফেল কিন্তু ৪৭% না। একজন ওই যে জিজ্ঞেস করছে, কে জিজ্ঞেস করছে? শিশির ভাই, শিশির ভেজা সকাল। শিশির ভেজা সকাল জিজ্ঞেস করছে যে ৪৭% কি আসলে মোট ইয়ে? না, মোট ফেল তো ওইটা না। আমি আবার বলতেছি দেখেন। আচ্ছা, আ আচ্ছা, এটা মনে করে আমরা, হ্যাঁ, আমরা ইয়াতে করি এটা। দেখেন। ধরেন ১ নাম্বার একটা বিষয় আছে। ফার্স্ট যেটা সাবজেক্ট সেটাতে ৩৫% ফেল করছে। ৩৫% ফেল। সেকেন্ড যেটা সাবজেক্ট সেটাতে ২৭% ফেল করছে। না? কত ছিল? ভুলেই তো গেলাম। কত পার্সেন্ট ছিল একটু জানান তো? ১ম বিষয়ে ৩৫%, দ্বিতীয় বিষয় কত? ৪২? আচ্ছা, সরি। ৪২%, হ্যাঁ। ৪২% ফেল করছে। আচ্ছা। আর উভয় বিষয়ে ফেল করছে। উভয় বিষয়ে হচ্ছে ১৫% ফেল করছে। হ্যাঁ, উভয় বিষয়ে ফেল। ১৫% ফেল করেছে। ঠিক আছে? এখানে বুঝতে হবে কি ভাইয়া? আপনারা জাস্ট ইজিলি বুঝতে পারবেন। আপনি ফেলটুস গুলাকে আপনি মনে করেন ফার্স্ট বিষয় যেটা আছে, হ্যাঁ? ফার্স্ট বিষয় যেটা ফেল করছে সেগুলাকে একটা ক্লাসরুমের মধ্যে বসায় দিলেন। যে এই ৩৫% লোক তোরা বস এখানে ৩৫% মানে ৩৫ জনই ধরলাম। তোরা এনে বস। সবাই বইসা আছে। এর মধ্যে থেকে বলল যে, "হ্যাঁ, শুধু ফার্স্ট বিষয়ে কয়জন ফেল করছে?" হ্যাঁ, শুধু ফার্স্ট বিষয়ে কয়জন ফেল করছে? এরা শুধু থাকবে, বাকিগুলা বের হয়ে যাবে। এখন এর মধ্যে ১৫% কিন্তু এমন আছে ওরা ফার্স্ট এর সাথে সেকেন্ড বিষয়ে ফেল করছে। তার মানে এদের মধ্যে থেকে ১৫% কিন্তু বাইরে হয়ে চলে যাবে সুন্দর মতো। তার মানে আর বাকি ২০% যে থাকবে এরা শুধু ফার্স্ট বিষয়ে ফেল করছে। এই অবস্থা থাকবে। শুধু ফার্স্ট বিষয়ে ফেল করছে। যে এই ২০% টা। আবার আরেকটা ক্লাসরুমের মধ্যে যদি সেকেন্ড বিষয়ে ফেল গুলাকে ঢুকাই, সেকেন্ড বিষয়ে মোট ফেল করছে ৪২% ঢুকছে। কিন্তু এই ৪২% এর মধ্যে এই ১৫% কিন্তু এই ফেলটুস গুলাও ঢুকছে এখানে। কেন ঢুকছে? কারণ ৪২% এর মধ্যেও তো ওরাই আছে। কারণ এরা তো এই বিষয়েও ফেল করছে, এখানেও ফেল করছে। ওরা তো ইংলিশেও ফেল করছে, ওই ক্লাসরুমেও যাবে। এদেরকে আবার আমি এখান থেকে বাইর করে দিলাম। তাহলে বাকি যেই পার্সেন্টেজটা থাকলো যে ২৭%, সেই ২৭% কিন্তু শুধু সেকেন্ড বিষয়ে ফেল। এখানে শুধু ফার্স্ট বিষয়ে ফেল, এটা শুধু সেকেন্ড বিষয়ে ফেল। তাহলে শুধু ফার্স্ট বিষয়ে ফেল হচ্ছে ২০, শুধু সেকেন্ড বিষয়ে ফেল হচ্ছে আপনার ২৭। তাহলে ২ টা মিলে হচ্ছে ৪৭% যারা একটা বিষয়ে ফেল করছে। হয় ফার্স্ট বিষয়ে নাহলে সেকেন্ড বিষয়ে। আর কেউ নাই এখানে। আর কেউ এখানে নাই। এরা কয় বিষয়ে ফেল করছে বলেন? এরা কয় বিষয়ে ফেল? আমারে বলেন যে এরা কয় বিষয়ে ফেল? এরা কয় বিষয়ে ফেল? এরা কয় বিষয়ে ফেল? ১ বিষয়ে ফেল। আমার প্রশ্নের মধ্যে এটাই চাওয়া হইছে। আমি যে প্রশ্নটা আপনারে দিছি যে মানে কয়জন একটি বিষয়ে ফেল করছে এই মানটা চাওয়া হয়েছে। মোট কয়জন ফেল করছে এটা চাওয়া হয় নাই। যে উভয় বিষয়ে কয়জন ফেল করছে এরা সহকারে চায় নাই। শুধু একটা বিষয়ে কয়জন ফেল করছে আপনারা এইটা চাইছে। বলছে যে মোট শিক্ষার্থী যদি ২৫০০ জন হয়
তাহলে মোট শিক্ষার্থী তো 100%, 100% মানে যদি 2500 হয়, তাহলে 47% মানে কত? মানে একটা বিষয় ফেল করছে কতজন? ক্লিয়ার কি ক্লিয়ার না? আমি রিভিউ দিয়া দিলাম। এরপরে কি আর ঝামেলা থাকার কোনো কারণ আছে? আমি একটু জানতে চাই। ক্লিয়ার না? যে 100% এর মান হচ্ছে 2500, তাহলে 47% এর মান কত? অনলি 1 সাবজেক্টে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমাদের আরেকটা অঙ্ক ছিল। এই অঙ্কটা করাই নাই। এই অঙ্কটা করাই নাই। এই ধরনের অঙ্ক যদি আসে, মানে আপনারা শর্টকাট করার চেয়ে আরো তাড়াতাড়ি হয়ে যাবে যে, এই যে ব্যবহার, এই টাইপের অঙ্ক আসে না প্রায় সময়? দেখতেছেন 36তম বিসিএস এ আসছে। এই টাইপের অঙ্ক প্রায় সময়ই আসে। এই টাইপের অঙ্ক যদি আসে, এইভাবে চিন্তা করবেন সবসময়। মানে এটা শর্টকাট দিয়ে দিতে পারি। শর্টকাটটা দেওয়ার চেয়ে আপনারা এইটা আগে চিন্তা করেন। তেলের দ্রব্যমূল্য যদি 25% বৃদ্ধি পায়, তার মূল্য 25% বৃদ্ধি পাইছে। তার মানে ৳১২৫ হইছে। 25% বৃদ্ধি মানে এখন ৳১২৫ হইছে। ৳১০০ র জিনিস ৳১২৫ হইছে। তাহলে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ আ কোনো ব্যয় বৃদ্ধি পাবে না। ব্যয়টা বৃদ্ধি পাবে না। তাহলে ৳১২৫ যে হইছে, ৳১২৫ যে হইছে, তাহলে ৳১২৫ র জায়গায় আপনার আসলে লাগবে কত? মানে আগের যে সিস্টেমটা ছিল সেটাতে ৳১০০ ছিল। তার মানে আপনাকে অবশ্যই ৳১২৫ র জিনিসটা আপনারে করতে হবে, কমাইতে হবে, ৳২৫ কমাইতে হবে। ৳১২৫ কমাইতে হবে ৳২৫। কথা বুঝছেন কি বুঝেন নাই? আপনার তো বৃদ্ধি করা যাবে না। বৃদ্ধি তো করা যাচ্ছে না। তাহলে 25% বৃদ্ধি পাইছে তেলের মূল্য। তাহলে ৳১২৫ যদি এখন মূল্য হয় 25% বৃদ্ধি পায়, তাহলে ৳১২৫ য় আপনার কমাইতে হবে ৳২৫। ৳১ কত? ৳১০০ কত? যেহেতু ১০০% মানে পার্সেন্টেজে বের করতে বলছে। তার মানে 25 ইনটু ১০০ বাই হচ্ছে ১২৫। এইটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম। আমার কাছে মনে হয় যে এই টাইপের অঙ্কে আর এর চেয়ে শর্টকাটে যাওয়াটা ঠিক হবে না। এটা শর্টকাট করা যায়। এটারও শর্টকাট একবারে খুব সহজেই শর্টকাট আছে। কিন্তু আমি চাইবো কি এইটা হুম। যেকোনো মানে এই টাইপের জিনিসটা একবারে ইজি যেহেতু। ৳১২৫ য় কমাইতে হচ্ছে ৳২৫। কারণ আগের টাকায় যদি রাখতে চান, ৳১০০ য় যদি রাখতে চান, ৳১২৫ র জিনিস 25% বৃদ্ধি পাইছে যেহেতু। তাহলে মানে কমাইতে হচ্ছে আপনার ৳২৫। তার মানে ৳১ য় কত? ৳১০০ য় কত? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এটা বিষয়? এটা কি ক্লিয়ার কিনা? ইস ইট ক্লিয়ার? এই একটা অঙ্ক উপরে ছিল আরকি। আচ্ছা ১২টা ১০ বেজে গেছে। তো আমি আসলে লাভ ক্ষতির আরো অঙ্ক পাইকারি-টাইকারি আজকে করাতে চেয়েছিলাম। করাতে পারলাম না। হয়তোবা নেক্সট দিন আমাদেরকে ওই লাভ ক্ষতির অঙ্কগুলা করে ফেলতে হবে। তো আমি আজকে আর আ লাইভটা করছি না। আজকে আপনারা সবাই ভালো থাকেন। আ আল্লাহ হাফেজ। আর হচ্ছে সবাই আল্লাহ হাফেজ।